আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ফাংশনের ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা বলবো। তোমাদের যাদের সামনে পরীক্ষা, জাস্ট ফাংশন থেকে যে টাইপের প্রশ্নগুলো আসে সেগুলো যাতে তোমরা তোমাদের কমন সেন্স খাটিয়ে যেটুকু ম্যাথমেটিক্যাল নলেজ তোমাদের আসে, মানে আমি 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 এটা ধরে নিচ্ছি যে আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ফাংশন নিয়ে আলোচনা করব। ফাংশন নিয়ে আলোচনা করব বলতে এক ভিডিওতেই আমি ফাংশনের শুরু থেকে শেষ পর্যন্ত যে যে টাইপের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে সেই টাইপ নিয়ে আলোচনা করব। এবং আমি কিছু জিনিস ধরে নিচ্ছি যে তোমাদেরকে একদম বাচ্চাদের মতো ফাংশন খুব একটা আহ, বোঝানোর দরকার পড়বে না, কারণ এটলিস্ট বেসিক সেন্স ফাংশনের সবারই থাকার কথা। যেমনটা ধরো আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় ইংলিশের অনেক সেন্টেন্স গ্রামার না বুঝেও কিন্তু বানিয়ে ফেলতে পারি। তো ফাংশনটাও কাইন্ড অফ ওরকমভাবে আমরা অনেক কিছুই না বুঝে আমরা করে ফেলতে পারি। তো আমি ওই লেভেল থেকেই তোমাদেরকে দেখাবো যেটা অ্যাটলিস্ট তোমাদের কমন সেন্স, ম্যাথমেটিক্যাল কমন সেন্সে তোমাদের ধরে, সেই লেভেল থেকে যেগুলো তোমাদেরকে বোঝানো যায় আমি সেগুলো তোমাদেরকে বোঝাবো। আর দেখতে থাকো ক্লাস, আশা করি রিলেট করতে পারবে আমি আসলে কি বলতে চাচ্ছি তোমাদেরকে। সো প্রথম কথা, ফাংশনের একদম ম্যাথ বইয়ের মতো সব টপিক আমি তোমাদেরকে টাচ করাবো না। কয় ধরনের ফাংশন আছে, কোনটা কোন ধরনের ফাংশন, ওগুলা থেকে আসলে ধরো প্রশ্ন অতটা বেশি আসে না। যতটা বেশি প্রশ্ন আসে এই ফাংশনের ডোমেইন কোনটা, এই ফাংশনের রেঞ্জ কোনটা, সেটা। ঠিক আছে, তো ফাংশনের বেসিকটা বুঝবা, ফাংশনের ডোমেইন রেঞ্জ বুঝবা, আর আসলেই ফাংশন কিনা সেই ব্যাপারটা আমাদের বোঝা দরকার। সো আমি শুরু করি, শুরু করলেই তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেতে পারবা। তো প্রথম কথা, ফাংশন বলতে মূলত আমরা কি বুঝে থাকি? ফাংশন বলতে আমরা ধরো বললাম নর্মালি আমরা যেভাবে লিখে থাকি, এখন যে কথা বললাম কমন সেন্স, যেমন ধরো তোমাদেরকে যখন বলা হয় যে লিমিট বের করো, ডিফারেন্সিয়েশন করো, ইন্টিগ্রেশন করো, এগুলো সবাই কিন্তু ফাংশন থাকে। আমরা কিন্তু ফাংশনারি লিমিট করি, ফাংশনারি ডিফারেন্সিয়েশন করি, ফাংশনারি ইন্টিগ্রেশন করে থাকি। সো ওগুলা কিন্তু সবাই ফাংশন ছিল। তো আমরা ফাংশন না বুঝলেও কিন্তু ফাংশন নিয়ে কাজ করে ফেলছি। তো সেইটুকু নলেজ তোমাদের আসছে আমি ধরে নিচ্ছি। তো ধরো আমি যখন যদি লিখি এখন এইভাবে, ওয়াই সমান ফাংশন অফ এক্স, যেখানে এটার এই যে ওয়াই সমান লিখলাম আমি ফাংশন অফ এক্স, ইন জেনারেল এটা কি বোঝায়? এটা বোঝায় যে ওয়াই হচ্ছে এক্স এর ফাংশন, অর্থাৎ ওয়াই এর মান এক্স এর সাপেক্ষে পরিবর্তন হয়। আমি এক্স এর মান যদি বদলাই তাহলে ওয়াই এর মান বদলাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এটা লিখতে পারি যে ওয়াই এর মান, এটার মানেই হচ্ছে এরকম যে ওয়াই এর মান এক্স এর সাথে পরিবর্তন হয়। ওয়াই এর মান এক্স এর সাথে পরিবর্তন হয়। কেমন ফাংশন? এটা যে কোনো ধরনের ফাংশন হতে পারে, এটা লগারিদমিক ফাংশন হতে পারে, এটা সাইন ফাংশন হতে পারে, এটা এলজেব্রিক ফাংশন হতে পারে, ত্রিকোণমিতিক ফাংশন হতে পারে, যে কোনোটা হোক, তোমাকে তো ঘুরে ফিরে সিচুয়েশনটা এটাই যে তুমি এখানে বলবা আমরা ওয়াই অক্ষে ওয়াই বসাবো, মানে যেটাকে আমরা আউটপুট বলতে পারি, আর এক্স অক্ষে এক্স বসাবো। এখন যদি ফাংশন হয় সাইন এক্স এর, এরকম হবে গ্রাফটা। ফাংশন যদি হয় ওয়াই সমান এক্স, তাহলে এটা হবে এরকম। ফাংশন যদি হয় ওয়াই সমান এক্স স্কোয়ার, গ্রাফটা হবে এরকম। তাই না? তো এগুলো তোমরা চেনো। So এই আছে ফাংশন। তো আমি কয়েকটা কমন এক্সাম্পল নিয়ে আসি। ধরো আমি তোমাদেরকে বললাম যে একটা বৃত্তের ক্ষেত্রফল, কারণ আমাদের কিন্তু ফাংশন যে ম্যাথমেটিক্যালি বুঝতে হবে ব্যাপারটা এরকম না, আমাদের কিন্তু ফিজিক্সের পাশ থেকেও ফাংশনটা বোঝা উচিত। তাই আমি বললাম মনে করি একটা বৃত্তের ক্ষেত্রফল, সেটা কি? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তো সেখানে এখানে কে কার ফাংশন এটা আমাদের বোঝা উচিত। তো এখানে আমরা বলতে পারি বৃত্তের ক্ষেত্রফল যেটা আছে সে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের ফাংশন, অর্থাৎ ব্যাসার্ধ যদি বাড়ে তার বর্গের সমানুপাতে ক্ষেত্রফল বাড়বে। ঠিক আছে, তো এখানে আমরা বলতে পারি এ ইজ এ ফাংশন অফ রেডিয়াস অথবা ফাংশন অফ আর, এরিয়া ইজ দ্য ফাংশন অফ রেডিয়াস। আচ্ছা, তারপরে ধরো আমরা যখন ফিজিক্সে আরেকটা টপিকে ঢুকলাম, ভি সমান ইউ প্লাস এটি, আমরা ধরে নিচ্ছি এটা একটা সুষম বস্তুর, সুষম ত্বরণে গতিশীল বস্তু, যেখানে আমরা ধরে নিই যে ত্বরণটা কনস্ট্যান্ট, আদি বেগটাও কনস্ট্যান্ট, তাইলে এখানে হচ্ছে বেগটা সময়ের ফাংশন। তো আমরা বলতে পারি এখানে ভি ইজ এ ফাংশন অফ টাইম, অথবা এটাকে একবার এইভাবে লেখা যায়, ভি এজ এ ফাংশন অফ টাইম। বেগটা হচ্ছে সময়ের ফাংশন, অর্থাৎ সময় বদলাবে তার সাথে হিসাব করে বেগটা বদলাবে। যদি দেখা যায় সময় সাপেক্ষে বেগ বদলাচ্ছে না, তার মানে সেটা একটা ধ্রুবক ফাংশন, তখন সেটার নাম হবে কনস্ট্যান্ট ফাংশন, অর্থাৎ সময় বদলালেও বেগ বদলাবে না। যেমন ধর আমার যদি বেগটা সমবেগ হয়, আমি কি লিখবো তখন? তখন আমি এইভাবে লিখবো ভি সমান পাই। তখন তুমি সময় ইচ্ছা মতো বদলাও, তাতে করে কিন্তু বেগের মানটা বদলাচ্ছে না, কারণ বেগের মান বদলানোর জন্য কোনো কিছু এখানে নাই। এটার মানেই হচ্ছে ধ্রুবক ফাংশন। যেটা কিন্তু একটা টাইপের মধ্যে পড়ে ফাংশনের, যে যে ফাংশনের মান ইনপুটের মান পরিবর্তনের সাথে সাথে কোনোভাবেই প্রভাবিত হয় না, তার মান যা ছিল তাই থাকে, সেটার নাম হচ্ছে ধ্রুবক ফাংশন বা কনস্ট্যান্ট ফাংশন। ওকে, আশা করি এটা বুঝছো। তারপর ধরো আমরা সরল ছন্দিত স্পন্দনের সম্পন্ন একটা কণার যদি আমরা বেগের সমীকরণ বলি, বেগের সমীকরণ আশা করি মনে আছে সূত্রটা। ভি সমান কি ছিল? ওমেগা ইন্টু রুট ওভার এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আশা করি সবাই চিনছো এটারে, যে এখানে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন একটা কণার বেগটা তার সরণ সাপেক্ষে এই সূত্র মেনে পরিবর্তিত হয়। তাহলে এখানে
এখানে আমরা বলতে পারি সরল সন্ধিত স্পন্দন সম্পন্ন কণার বেগটা হচ্ছে ফাংশন অফ ওয়াই, অর্থাৎ বেগটা সরণের ফাংশন। ঠিক আছে, তো এইটুকু তো আমরা বুঝি, তাই না? এখন কাহিনী হচ্ছে সকল ইকুয়েশন দেখতে ফাংশন মনে হলেও কিন্তু সেটা ফাংশন নাও হতে পারে। তো এই ব্যাপারটাতে আসলে চোখের দেখায় বিশ্বাস করা যাবে না। এই ব্যাপারটাতে কিন্তু তোমাদের কনসেপ্ট থাকা লাগবে। যেমনটা আমরা কিছু কিছু ক্ষেত্রে জানি যে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে অনেক কিছু আমরা বুঝে যাই, যে এখানে ইন হবে, এখানে অর হবে, এখানে এট হবে, এগুলো বুঝে যায়। কিছু আছে আসলে বোঝা যায় না, ওটা আসলেই গ্রামার জানতে হয়। যেমন ধরো আই উইশ আই ওয়্যার দেয়ার, সো আই আই উইশ আই ওয়্যারটা কিন্তু আসলে ওইভাবে মনে থাকে না, এটা কিন্তু আসলে কাইন্ড অফ কমন সেন্স দিয়ে অনেক ক্ষেত্রে আসে না। তো এখানেও সিমিলার ব্যাপারটা এরকম যে কিছু ইকুয়েশন, এখানে এখানে সবাই কিন্তু ইকুয়েশন না, ভি সমান ইউ প্লাস এটি, এ সমান পাই আর স্কোয়ার, আরো প্লেন্টি অফ আদার থিংস, ওমেগা ভি সমান ওমেগা ইন্টু রুট ওভার এক্স মাইনাস ওয়াই স্কোয়ার। তো একটা ইকুয়েশন, একটা সমীকরণ ফাংশন হবে কি হবে না, সেটাও তোমার কিন্তু আলাদাভাবে একটা টপিক হিসেবে আসতে পারে পরীক্ষায়, এটা ফাংশন কিনা। ঠিক আছে, তো আমি ধরো তোমাকে বললাম যে সকল সম্পর্ক তো ফাংশন না, তো একটা সম্পর্ক দেখে গেলেই সেটাকে ফাংশন বলার কিন্তু আমাদের সুযোগ নেই। আমরা কিন্তু বুঝতে হবে ফাংশন কখন হয়, কখন ফাংশন হয় না। ধরো আমি তোমাকে বললাম ওয়াই স্কোয়ার সমান এক্স, এটা কি ফাংশন? ওয়াই স্কোয়ার সমান এক্স, এই যে এখানে তো দেখা যাচ্ছে ওয়াইটা এক্স এর সাথে সম্পর্কিত, ওয়াই ইজ ডিপেন্ডিং অন এক্স। ওয়াই এক্স এর উপর ডিপেন্ড করতেছে মানে এটা না যে ওয়াই ওয়াই এক্স এর ফাংশন। এটা তোমাদের ভালো করে বুঝতে হবে, এটা কিন্তু ফাংশন না। কেন? কারণ কেন ফাংশন না আমি বললাম, নট ফাংশন, বললাম এটা আমার নট ফাংশন। কেন এটা ফাংশন না? ফাংশনের বানানে তো ঠিক মতো লিখে নেই। কেন এটা ফাংশন না? কারণ তুমি দেখো, তুমি যদি পরের লাইনে যাও, আমি এই প্লাস মাইনাসের কেমনে আসে না আসে ওগুলোতে যাচ্ছি না। তোমরা আশা করি এটুকু জানো যে আমরা উভয় পক্ষকে বর্গমূল করলে কি আসবে এখানে, ওয়াই সমান প্লাস মাইনাস রুট ওভার এক্স। তো এই যে জিনিসটা আসলো ওয়াই সমান প্লাস মাইনাস রুট ওভার এক্স, এটা কিন্তু ফাংশনের যে ফান্ডামেন্টাল যে শর্ত, ফাংশনের হওয়া একটা একটা ইকুয়েশন অথবা একটা সম্পর্ক, ইকুয়েশন কিন্তু একটা সম্পর্ক, দুই সাইডের মধ্যে একটা সম্পর্ক কিন্তু স্থাপন করে আমরা সমান চিহ্ন দিয়ে, যে একটা ইকুয়েশন অথবা একটা সম্পর্ক ফাংশন হওয়ার জন্য শর্ত হচ্ছে একটা ইনপুটের একটাই আউটপুট থাকবে, এটা হচ্ছে ফাংশন হওয়ার শর্ত। তো আমরা এটা মাথায় রাখবো, কন্ডিশন ফর ফাংশন, কন্ডিশন ফর এ রিলেশন টু বি এ ফাংশন। সো কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে ওয়ান ইনপুট, কন্ডিশনটা হচ্ছে ওয়ান ইনপুট ওয়ান আউটপুট, অর্থাৎ তুমি যদি ইনপুট দাও ওয়ান, আউটপুট যাতে একটাই আসে। একবার ইনপুট দিয়েছে ওয়ান, একবার আসছে আউটপুট তিন, আরেকবার ইনপুট ওয়ান দিচ্ছে আরেকবার আসছে মাইনাস তিন, এটা কিন্তু ফাংশন না। তো যখন আমি এটাতে বসাবো, ধরো আমি বললাম আমি যদি এখানে এক্স এর জায়গায় ফোর বসাই, তাহলে এখানে কি আসবে? আমি যদি এক্স এর জায়গায় ফোর বসাই, তাহলে এই জায়গা থেকে কি আসবে? ওয়াই সমান প্লাস মাইনাস রুট ওভার ফোর, তাই না? তো রুট ওভার ফোর তো টু, এখানে কি আসবে? প্লাস মাইনাস টু। তো এই যে আমরা ইনপুট হিসেবে চার দিলাম, আউটপুট হিসেবে দুইও পাচ্ছি, আউটপুট হিসেবে মাইনাস দুইও পাচ্ছি, প্লাস টু আসতেছে, আউটপুট হিসেবে প্লাস টু আসতেছে, আউটপুট হিসেবে মাইনাস টু আসতেছে। সো এই যে আমার এক ইনপুটে দুই আউটপুট চলে আসলো, দ্যাট মেক্স ইট এ নন ফাংশন। ঠিক আছে, এটা একটা নন ফাংশন রিলেশন, যেখানে আমরা বলতে পারবো এটা একটা অন্যয় বা রিলেশন, যেটা একটা ফাংশন না। ফাংশন হওয়ার শর্ত কি? ওয়ান ইনপুট অনলি হ্যাজ ওয়ান আউটপুট, একটা ইনপুট দিবা একটা আউটপুট আসবে। তার মানে ওয়াই সমান প্লাস মাইনাস রুট ওভার এক্স, এটা এটা তো দিবে না তোমাকে, তোমাকে দিবে হচ্ছে পরীক্ষা এটা, যে এটা ফাংশন কিনা। ওয়াই স্কোয়ার সমান এক্স ফাংশন না কেন? কারণ তুমি যখন বর্গমূল করবা তোমার তো ইভেনচুয়ালি ওয়াই সমান এক্স এর আকারে প্রকাশ করা লাগবে, ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করবা। তোমার যদি দিছে আমি ওয়াই স্কোয়ার সমান এক্স, তুমি কি বলবা পরের লাইনে? ওয়াই সমান প্লাস মাইনাস রুট ওভার এক্স, দ্যাট মেক্স ইট এ নন নন ফাংশন। ঠিক আছে, এটা ফাংশন না। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে ফাংশন কিভাবে হবে? আমি যদি এখন লিখি উল্টাটা, ওয়াই সমান বললাম এক্স স্কোয়ার, এটা ফাংশন কে দেখো, জিনিসটা কিন্তু কাছাকাছি, কনসেপ্ট না থাকলে কিন্তু এই জায়গাতে আটকাবা। তো ওয়াই স্কোয়ার সমান এক্স ফাংশন না কেন? কারণ ওয়াই সমান প্লাস মাইনাস রুট ওভার এক্স চলে আসে। যদি বলি ওয়াই সমান এক্স স্কোয়ার ফাংশন কিনা, ডেফিনেটলি ফাংশন। কারণ এখানে কিন্তু তোমার ডিরেক্ট দেয়া আছে এভাবে, তুমি যদি এখন ইনপুটে ওয়ান বসাও, ওয়াই সমান ওয়ানই পাবা। তুমি যদি এক্স এর মান ওয়ান বসো, ওয়াই এর মান ওয়ান পাবা। তুমি যদি এক্স এর মান মাইনাস ওয়ান বসো, ওয়াই এর মান ওয়ান পাবা। মাথায় রাখবা, আলাদা ইনপুটে সেম আউটপুট আসলে আমার কোনো আপত্তি নেই তাতে। আলাদা ইনপুটে সেম আউটপুট আসলে আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা হচ্ছে যখন একই ইনপুটে আলাদা ইনপুট চলে আউটপুট চলে আসে। ধরো আমি এখানে বসাইছি চার, আউটপুট দুইও আসছে, আউটপুট মাইনাস দুই আসছে, সেই ব্যাপারটা কিন্তু এখানে ঘটে নাই। একবার বসাইছি এক, এক আসছে, আরেকবার এক বসালে কিন্তু আরেকটা আনসার আসবে না। এক বসালে একই আসছে, এক বসালে কিন্তু কোনোবার দুই আসতেছে না, অথবা এই এক বসানোর পরে কিন্তু মাইনাস ওয়ান কখনো আসতেছে না। মাইনাস ওয়ান বসাচ্ছি, ওয়ান আসছে, মাইনাস ওয়ান আরেকবার বসাইলে তিন আসবে না, চার আসবে না, অথবা মাইনাস ওয়ান আসবে না, এটা কিন্তু ওয়ান আসতেছে। ঠিক আছে, তো এক ইনপুটের এক আউটপুট, এই ব্যাপারটা যদি বুঝতে পারো তাহলে ফাংশন চিনতে পারবা। আশা করি বুঝতে পারছো। এখন এর পরের অংশ যদি যাই, তারপরেও আরো কয়েকটা জিনিস দেখাই। ধরো তোমাকে বলা হলো, আর এই ব্যাপারটা তোমাদের বোঝা দরকার, এরকম পরীক্ষায় প্রশ্ন দিতেও পারে যে কোনো একটা অন্যয় দিয়ে বলে এটা ফাংশন কিনা। ধরো তোমাকে আমি বললাম একটা বৃত্তের সমীকরণ দিলাম তোমাদেরকে, আমি বললাম এক্স স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার সমান 25। বলো তো এটা কি ফাংশন কিনা, এটা কি ফাংশন হবে কিনা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 25 তো বৃত্তের সমীকরণ আমরা সবাই এটা পারি। সেটা ফাংশন হবে কিনা চেক করে দেখি। আমরা প্রথমে কি করব, ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করব। তাই আমি বলবো এখানে ওয়াই স্কোয়ার সমান 25 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তো আমি এখানে কি লিখবো, ওয়াই সমান প্লাস মাইনাস রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার। তো তুমি নিজেই দেখো, তুমি যদি এক্স এর মান 1 বসাও তাহলে 25 - 1 24 আসবে, বাট রুট ওভার 24 এর আগে কি আছে, প্লাস মাইনাস। তো প্লাস মাইনাস একবার আসবে রুট ওভার 24, একবার আসবে প্লাস রুট ওভার 24, একবার আসবে মাইনাস রুট ওভার 24। এটার নাম কিন্তু ফাংশন না। তার মানে এটা যদি তোমাকে দিয়ে বলা হয় এটা ফাংশন কিনা, না, এটা নট ফাংশন, এটা নট ফাংশন। তোমাকে যদি আমি গ্রাফ দিয়ে বুঝাই তাহলে আরো সহজে বুঝবা। ধরো আমি তোমাকে বললাম এই যে বৃত্তের গ্রাফটা যদি আমি আঁকি, এটা তো একটা কমন গ্রাফ, সহজ গ্রাফ, যেটা আঁকতে খুব একটা বেশি কষ্টকর হবে না। এটা একটা গ্রাফ, বৃত্তের গ্রাফ, যেটার কেন্দ্র হচ্ছে কোথায় আছে, মূলবিন্দুতে আছে, আমরা সবাই এটা বুঝি। তার ব্যাসার্ধ কত, 5। তুমি নিজেই এটা বুঝবা, কোনো একটা গ্রাফকে তুমি যদি এভাবে তুমি যদি ওই গ্রাফে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা টান দাও, যদি দেখো ওই গ্রাফটাকে সে দুইটা বিন্দুতে ছেদ করতেছে, দুই বা ততোধিক, দুইটাই হবে এমন না, দুই বা ততোধিক, একের অধিক যদি ছেদ করে, দেখো তো এখানে দেখা যাচ্ছে কি, যে আমি ইনপুট দিলাম এটা, আউটপুট আসতেছে এটাও, আবার এটাও। মাথায় রাখবা আমরা কিন্তু এক্স অক্ষ বরাবর ইনপুট বসাই আর ওয়াই অক্ষ বরাবর আউটপুট পাই। তাহলে আমি এক্স এর এই মানের জন্য আউটপুট হিসেবে এটাও পাচ্ছি, লাল লাল বিন্দু, মানে এটা হচ্ছে আউটপুট ওয়াই এর মান। আবার এক্স এর এই মানের জন্য আমি আউটপুট এটাও পাচ্ছি, যেটা ওয়াই এর মান। তাহলে একই ইনপুটে দুই আউটপুট পাচ্ছি না, তার মানে কি এটা কোনো ফাংশন না। ঠিক আছে, তাহলে বৃত্তের সমীকরণ থেকে পাওয়া যে গ্রাফটা, দ্যাটস নট এ ফাংশন। বৃত্তের সমীকরণ থেকে যদি বলে এটা ফাংশন কিনা, না, এটা ফাংশন না। তাহলে এটাকে কি ফাংশন বানানো যাবে না? যাবে। তাকে কাটাকাটি করে ফাংশন বানানো যাবে। যেমন কিভাবে, আমি যদি বলি এখন আলাদাভাবে ওয়াই সমান রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার, এটা কি ফাংশন? ইয়েস, কারণ এখানে আমরা নিজে থেকে প্লাসটা দিছি, খালি মাইনাসটা আমি দিইনি। জাস্ট আমি নিজে থেকে বললাম এটাই আমার ফাংশন। তো বলো এখানে কি আমি এক্স এর মান 1 বসাইলে শুধুমাত্র রুট ওভার 24 পাচ্ছি না, এখানে তো আমি প্লাস মাইনাস পাচ্ছি না। তাইলে এইটা যদি আমরা আঁকি, দেখো এখানে শুধুমাত্র আমরা পজিটিভ পাচ্ছি না মানটা, তাহলে আমাদের বৃত্তের জাস্ট আপার পার্টটা আসবে। এখন যদি তুমি আবার ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টান দাও, তুমি দেখবা এক্স এর একটা ইনপুটের জন্য, একটা মানের জন্য আউটপুট হিসেবে আমরা মাত্র একটা বিন্দু পাচ্ছি, অর্থাৎ এক ইনপুটের এক আউটপুট, এই কথাটা সে মানতেছে। আরেক ইনপুটের জন্য, আরেক ইনপুটের জন্য আরেক আউটপুট তো আসতেছেই। সো আরেক ইনপুটের জন্য আমরা একটা আউটপুট পাচ্ছি, এটার জন্য একটাই আউটপুট, এমন না যে এই পাশে কেউ একজন আছে। সো এটা ফাংশন, এটা ফাংশন না। ঠিক আছে, তারও কয়েকটা সিমিলার গ্রাফ আমরা আঁকি। ধরো তোমাকে যদি আমি বলি কিসের গ্রাফ, তো তোমরা দেখেই চিনে যাবে, তাও আমি একে বোঝাই, এটা কি ফাংশন কিনা? ডেফিনেটলি ফাংশন। কেন? কারণ আমি যদি এখন ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানি, ওয়াই অক্ষের সমান্তরাল কেন টানতে হয় আশা করি বুঝতে পারছো। এটা মূলত বোঝায় যে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর মানটা কি আসতেছে। যদি দেখা যায় এক্স এর একটা মানের জন্য ওয়াই এর দুইটা মান, তো সেই রেখাটা ওই গ্রাফটাকে দুইটা বিন্দুতে ছেদ করবে। এটা কমন সেন্স বোঝার কথা। এখন টান দিলাম, দেখো তো এক ইনপুটের জন্য আউটপুট কয়টা, এক ইনপুটের জন্য আউটপুট মাত্র একটা। সো দ্যাটস এ ফাংশন, এটা একটা ফাংশন। আমি যদি বলি এখানে একটা ইনপুট নিলাম, হ্যাঁ, সেটার জন্য আউটপুট কয়টা, একটা। আশা করি বুঝতে পারছি এটা কেন ফাংশন। আচ্ছা, এখন ধরো আমি তোমাকে একটা গ্রাফ দিলাম, ধরো বললাম আহ, এটা বললাম একটা গ্রাফ, মানে এই হচ্ছে একটা গ্রাফ, এটা ফাংশন কিনা? আমি আবার সেম কাজ করবো আমরা এবং তুমি এখন দেখো, এখন বাচ্চাদের মতো খালি বারবার যে যেটা শিখে দেয় সেটাই করতে হয় না। তুমি এখন নিজের চোখের দেখাই বলো যে এক ইনপুটের দুই আউটপুট আছে কিনা এখানে, অথবা এক ইনপুটের একাধিক আউটপুট আছে কিনা এখানে। ইয়াস, তুমি চোখের দেখতে পারতেছো এখানে এক ইনপুটের জন্য এদিকে একটা দেখা যায়, এদিকে একটা দেখা যায়। তো বারবার টান দেওয়ার তো দরকার নাই, তোমার তো কমন সেন্স আছে একটা ব্যাপার, ঠিক আছে, তাই না? তো এইভাবে যখন আমি একটা জিনিস শেখাচ্ছি, শেখানোর সময় একটু সহজ করে হয়তো শেখাচ্ছি, বাট তোমার সেখান থেকে সেটাকে নিজে থেকে নিয়ে একটু কম্প্যাক্ট করে নিজেকে ক্লিয়ার করে দিতে হবে যে আমি একটা বুঝছি, এখন আমার আর বারবার ওইভাবে টানতে হবে না। ঠিক আছে, তো আশা করি বুঝছো এটা যে ফাংশন না। কেন? কারণ এক ইনপুটের জন্য দুই আউটপুট। ওকে, সো আমি আশা করি বুঝাতে পারছি। ধরো আমি আরেকটা গ্রাফ আঁকলাম র্যান্ডমলি, ধরো বললাম এটা, এটা আঁকলাম, এটা কি ফাংশন কিনা? ইয়েস, ইটস এ ফাংশন। কেন? কারণ দেখো এই ইনপুটের জন্য এখানে আউটপুট একটা। যদি এমন হইতো গ্রাফটা যদি এরকম আঁকতাম আমরা, এটা কিন্তু একটা পরাবৃত্ত ছিল, তাই না? তো আমি এই পরাবৃত্তটাকে এইভাবে না এঁকে আমি এভাবে আঁকলাম, বলো তো এটা ফাংশন হবে কিনা? না, এটা ফাংশন না। তাহলে খেয়াল করো, এটা ফাংশন, এটা একটা পরাবৃত্ত, এটাও একটা পরাবৃত্ত, বাট সেটা ফাংশন না। গ্রাফটা ফাংশন না কেন? কারণ তুমি নিজে বুঝতেছো এক ইনপুটের জন্য দুই আউটপুট পাওয়া যাচ্ছে। তাহলে এইটা আমার যদি আশা করি সবার পরাবৃত্তের বেসিক গ্রাফটা মনে আছে, সেটা কিরকম হয়? এটা তো এরকম ছিল না, ওয়াই স্কোয়ার সমান 4x। আশা করি বুঝতে পারছো। তো ওয়াই স্কোয়ার সমান 4x ফাংশন না, কিন্তু এক্স স্কোয়ার সমান 4y, এটা কিন্তু এক্স স্কোয়ার সমান 4ay ছিল না, এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার সমান 4ay, এটা কিন্তু ফাংশন। তো জ্যামিতিকভাবে জিনিসটা সেম, মানে দুইটাই পরাবৃত্ত, কিন্তু এটা ফাংশন,
না, এটা ফাংশন, এটা ফাংশন না। সো এই বেসিক কথাটা, এই বেসিক আন্দাজটা থাকলে হয়েছে। এই যে এতগুলো কথা বললাম, সবগুলা কথার লাইনটা কোনটা আসলে? এই যে এটা, সবগুলা কথার মূল কথা ছিল কিন্তু এটা, যে এক ইনপুট এক আউটপুট। তুমি যদি এক ইনপুট এক আউটপুটের কনসেপ্টটা বুঝে যাও, তোমাকে এখন আমি যে কোনো ভাবেই প্রশ্ন দিই, তুমি কিন্তু বুঝবা কোনটা ফাংশন কোনটা ফাংশন না। ঠিক আছে? আশা করি একটু কথাবার্তা বুঝতে পারছো। আমরা সামনে আগাই। ওকে, আমরা এখন কিছু ফাংশনের বেসিক টাইপ নিয়ে কাজ করি। যেমন ধরো ফাংশনের একটা ফাংশন দিয়ে বলবো এটার মান নির্ণয় করো, অমুকের জন্য মান নির্ণয় করো। তো সেরকম কিছু টাইপ আমরা সলভ করি এখন। ধরো তোমাকে বলা হলো, এটা পরের পাতায় যাই। ধরো তোমাকে বলা হলো এখানে যে ফাংশন অফ এক্স যদি হয় এক্স স্কোয়ার প্লাস 9, তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করি ফাংশন অফ 6 সমান কত হবে, তুমি কি বলবা? খুবই সহজ কাজ। সেটা কি হবে? 6 স্কোয়ার প্লাস 9, 6 6 36, আর 9 কত হবে? 45 না? ওকে, ভেরি গুড। ধরো তোমাকে বলা হলো ফাংশন অফ x+3। তো এরকম ভাবে ফাংশন অফ এক্স দিয়ে যদি তোমাকে বলে ফাংশন অফ 6 কত, সেটা তুমি পারবা। ফাংশন অফ 7, ফাংশন অফ -1, যা মন চায় বলে তুমি সেটা করতে পারবে, তাতে কোনো ডাউট আসলে আমার নাই। ধরো তোমাকে আমি বললাম ফাংশন অফ -x সমান কি হবে, তুমি সিম্পলি বলবা -x, মানে এক্স এর আমি এখানে যা বসাবো তাই তোমার এক্স এর জায়গায় বসে দিতে হবে। তাই আমি যদি বলি -x, তো এখানে তুমি বলবা -x² + 9। সো এটা হয়ে যাবে ইভেনচুয়ালি x² + 9। ধরো তোমাকে বললাম ফাংশন অফ 3 কত, তুমি বলবে এখানে 3² + 9। এগুলো তোমরা পারো, এগুলো তো কোনো সমস্যা আসলে নাই। একটু ঝামেলা যেটা হয় সেটা হচ্ছে এটা। ধরো তোমাকে বলা হলো ফাংশন অফ x+3 সমান x³ + 1। ফাংশন অফ x+3 সমান যদি x³ + 1 হয়, এরপর তোমাকে জিজ্ঞেস করলাম আমি যে ফাংশন অফ 5 সমান কত। এটা কিন্তু একটু ঝামেলার, এটা কিন্তু এক দেখায় পারার মতো না। ঠিক আছে, এটা এখানে টেকনিকটা একটু জানা থাকা দরকার। তো যদি তোমাকে বলা হয় ফাংশন অফ x+3 সমান, মানে এখানে তো তোমাকে ফাংশন অফ এক্স বলে নাই যে তুমি ডিরেক্ট ফাংশন অফ 5 বের করে ফেলতে পারবা। তোমাকে বলছে ফাংশন অফ x+3 সমান x³ + 1, তাহলে ফাংশন অফ 5 সমান কত। তো এখানে আমরা যে লজিকটা খাটাবো সেটা হচ্ছে এটা, আমরা কি এই 5টা এই x+3 এর জায়গায় বসাবো না? তো আমরা জিনিসটা যেটা করবো সেটা হচ্ছে এভাবে, আমরা বলবো এখানে x+3 সমান 5। তাহলে সেখান থেকে x এর মানটা কত আসে? 5 - 3 সমান 2। তাহলে এইটা আমরা এখানে বসাই দিব। তো আমাদের আনসারটা কি আসবে? আমাদের আনসারটা আসবে হচ্ছে 2³ + 1, দ্যাট উইল গিভ ইউ 2³ + 1 হচ্ছে 9। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপর ধরো তোমাকে বলা হতে পারে এরকম প্রশ্ন একটা, ফাংশন অফ x² - 2x, এটাকে সাজাই দিই ঠিকঠাক মতো, x² - 5x + 4 সমান, তোমাকে বলা হলো মনে করো x+3 দিয়ে তোমাকে বললো ফাংশন অফ -2 সমান কত, কি করবা? এখানেও সেম মেথড, আমরা এই যে এইটার জায়গায় কি আমরা -2 বসাবো না? So আমরা বলবো এখানে x² - 5x + 4 সমান -2। তো আমরা এখন যেটা করবো, -2টাকে এই পাশে নিয়ে আসো। এটা কি দাঁড়ায়? x² - 5x - 5x + 6 সমান 0। তো তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটাকে লেখা যায় x² - 3x - 2x + 6 সমান 0। তাহলে আমরা এখান থেকে x যদি আমরা কমন নিয়ে কি বলতে পারি, এই যেখান থেকে x - 3, -2 কমন নিলে x - 3। আশা করি বুঝছো কাহিনীটা কি। এখানে থেকে পাবো আমরা x সমান 3 এবং x সমান 2। এখন তুমি x সমান 3 এবং x সমান 2 দুইটাই কিন্তু x এর জন্য আসছে না। তুমি এখন বলো, এই যে বলছো তোমার কি প্রশ্ন, কি ফাংশন অফ -2 সমান কত। তো তুমি যেটা করবে এখন সেটা হচ্ছে, তুমি এখন x এর এই 3 মানটা তুমি এখানে বসাবা, আর x এর 2 মানটা এখানে বসাবা। তো 3 বসালে কি আসে? 3 3 6, আর 2 বসালে কি আসে? 3 2 5। এই হচ্ছে তোমার আনসার 6,5। সো এটা জাস্ট টেকনিকটা মনে রাখবা আর কি। যদি এই ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়, তারা ডিরেক্ট ফাংশন অফ যা বলা হয়েছে, মানে এখানে যা আছে আর ওখানে যেটা বের করতে বলছে সেটা সমান বলবা, যে x² - 5x + 4 সমান -2 বলে সলভ করে x এর যে মানটা আসবে সেটা তুমি এখানে বসায় দিবা, যেমনটা আমরা একটু আগে এখানেও করছিলাম, সেম কাজ করছি। ঠিক আছে, তো আশা করি এই টাইপটা বুঝতে পারছো। আরেকটা টাইপে যাই আমরা এই সিমিলার কনসেপ্ট থেকেই। আচ্ছা, এখন আমরা এই প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করি, যেখানে বলছে ফাংশন অফ 2x + 3 / 5x - 7 সমান x+3। মাথায় রেখো এগুলা কিন্তু ফাংশন থেকে আসা সাস্টের বা অন্যান্য ভার্সিটির স্যারদের পছন্দের টপিক। ফাংশন থেকে যেগুলো আসে নর্মালি, তো তোমাকে আমি ফাংশন অফ এক্স দিলে তুমি ফাংশন অফ 7, ফাংশন অফ 9, ফাংশন অফ x + 5 বের করতে পারবা। বাট তোমাকে যদি এরকম দেই, সেক্ষেত্রে সেখান থেকে কিছু একটা বের করতে বলে সেটা কিন্তু যথেষ্ট ট্রিকি।
ঠিক আছে? তো একটু বোঝার চেষ্টা করবা কিভাবে কি করা হচ্ছে এখানে। ফাংশন অফ 2x+3 ডিভাইডেড বাই 5x - 7 সমান বলছে কত? x+3। এখন তোমাকে জিজ্ঞেস করছে এখান থেকে, এটা বলে তোমাকে জিজ্ঞেস করছে ফাংশন অফ x+5 সমান কত। সো এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন ছিল যদি তোমাকে এভাবে বলতো ফাংশন অফ এক্স সমান এনিথিং, দেন বলতো ফাংশন অফ x+5 সমান কত। তখন তুমি সিম্পলি এখানের মধ্যে যে এখানে এক্স আছে সেখানে তুমি x+5 বসাই দিতে কাজ হয়ে যেত। বাট এখানে কিন্তু তা না। এখানে তোমাকে ফাংশন অফ এক্স না দিয়ে বলছে ফাংশন অফ 2x+3/5x - 7 সমান x+3। ফাংশন অফ x+5 কত। এটা কিন্তু আগের গুলার মতো না যে এটা সমান এটা বসাই দিলে মিলে যাবে, ব্যাপারটা এরকম না। তো এটা কিভাবে করবো একটু খেয়াল করবো। আমি বলবো এখানে, আমি ধরে নিচ্ছি 2x+3 ডিভাইডেড বাই 5x - 7, অর্থাৎ এইখানে যা দেয়া আছে, ফাংশন অফ যা দেয়া আছে আমি সেটাকে বললাম ওয়াই, মানে এই ভিতরে যা আছে এই পুরোটাকে আমি ওয়াই বললাম। ঠিক আছে, এখন আমরা সিস্টেম করে এখানে, এখানে তো আমরা পুরাটাকে ওয়াই বলছি না, আমরা পুরাটাকে এখন ওয়াই এর ফাংশন আকারে প্রকাশ করে ফেলবো। কিভাবে খেয়াল করো, আমি বললাম এখানে তাহলে তাহলে 2x+3 এখান থেকে আমরা বলতে পারি 5xy - 7y। তাহলে এখান থেকে আস্তে আস্তে আমরা এক্স গুলাকে একসাথে করে ফেলবো। আমি এই 5xy কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে বলতে পারি আমরা এখানে এক্স, অথবা উল্টাটাও করা যায় যেটা তোমাদের সুবিধা। আমি এই 2x-টাকে এই পাশে নিয়ে আসলাম আর এই 7y-টাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে বলতে পারি আমরা এখানে এক্স কমন নিলে কি বলা যায়, 5y - 2। আর 7y যেহেতু এই পাশে আসছে, বুঝছো নিশ্চয়ই, ওই পাশে আইনা আবার এটাকে আমি ফ্লিপ করে ফেলছি। সো এখানে এটাকে লেখা যায় 3 + 7y। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান 3 + 7y ডিভাইডেড বাই 5y - 2। এই যে এক্স সমান এটা আসলো, ব্যাপারটা বোঝার চেষ্টা করবা। এই যে এক্স সমান আমরা ওয়াই এর মাধ্যমে প্রকাশ করে ফেললাম, দেখো তো ভালো করে এখানে কি সেই এক্সটা আছে না? আমরা এখন এক্স এর এই ভ্যালুটা এখানে বসাই দেবো, তাহলে কি দাঁড়াবে ব্যাপারটা? আমরা তখন এটাকে এইভাবে লিখতে পারবো ফাংশন অফ, দেখো তো এই পুরাটা সমান আমি ওয়াই ধরছি না, তাই বলবো ফাংশন অফ ওয়াই সমান এক্স সমান কত আসছে দেখো তো। এক্স সমান আসছে আমাদের 3 + 7y ডিভাইডেড বাই 5y - 2। এক্স এর মানটা কেন লিখলাম, কারণ তোমাকে তো বলছেই এটা সমান ফাংশন অফ এটা সমান x+3। তো এক্স তো আমরা বের করছি, এই যে এক্সটা এখানে বের করা আছে, বসাই দিলাম এখানে 3 + 7y/5y - 2 +3 তো আছেই। তো এখন ফাংশন অফ ওয়াই, এখন এটা কিন্তু একটা বেসিক 9-10-এর প্রবলেমের মতো হয়ে গেছে। আমাকে বলা হলো ফাংশন অফ ওয়াই সমান যদি এটা হয়, এখন যদি বলা হয় ফাংশন অফ ডাব্লিউ সমান কত, আমি সিম্পলি ওয়াই এর জায়গায় ডাব্লিউ বসাবো। এখন কিন্তু একটা সিঙ্গেল ভেরিয়েবলের ফাংশন হয়ে গেছে, এটা আগেরটা কিন্তু ঝামেলা ছিল, এখন কিন্তু এটা জাস্ট সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন অফ ওয়াই। তো ফাংশন অফ ওয়াই যদি আমি পারি, সো ডেফিনেটলি ফাংশন অফ এক্স আমি বলতে পারবো। ফাংশন অফ এক্সটা কত, এখান থেকে বলতে পারবো আমরা 3 + 7x ডিভাইডেড বাই 5x - 2 + 3। তো এখান থেকে আমরা বলতেই পারি ফাংশন অফ x+5 তাহলে কি হবে, সিম্পলি এক্স এর জায়গায় তুমি এখন x+5 বসাই দেবে, তাহলে কি দাঁড়াবে 3 + 3 + 7 × x+5 ডিভাইডেড বাই 5 মানে যত জায়গায় এক্স আছে তত জায়গায় x+5 বসাই দাও -2 + 3। এখন তুমি এটাকে সাজাও, বাকিটা তো অবশ্যই করতে পারবা। 3 + 7x + 5 × 7 = 35, আর নিচে 5x + 25 -2 + 3। এখন এখানে কিছু কাটাকাটি যোগ বিয়োগ করো, যেটাকে লেখা যায় 7x + 38, নিচে হচ্ছে 5x + 23 + 3। এখন তুমি এখানে চাইলে 5x + 3 লসাগু নাও, 5x + 23 লসাগু নাও। এখানে থাকবে 7x + 38, 3 দ্বারা গুণ করলে 3 × 5 = 15x, প্লাস 3 × 3 = 9, 3 × 2 = 6, 69। এখন এখান থেকে লিখতে পারি 7 × 5 কত, এখানে 22 হবে। 22x প্লাস 9 × 8 হচ্ছে 17, 6 × 3 = 9, আর 1 × 10 = 107 ডিভাইডেড বাই 5x + 23। বাকিটা তো নিশ্চয়ই বুঝতেছি, এখানে তার আমার বোঝানোর কিছু নাই। এই জায়গার যে ট্রিক্সটা, সেই ট্রিকটা যদি ভালো মতো ধরতে পারো, তাহলে পরীক্ষায় এই ধরনের প্রবলেম আসলে কিন্তু আশা করা যায় সহজে সলভ করতে পারবা। ঠিক আছে, আশা করি এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে। তো আমরা যা যা দেখলাম সোফার, সেটা হচ্ছে আমরা ফাংশনের বেসিক কনসেপ্ট বুঝলাম, ফাংশন কি না সেটা চেক করা বুঝলাম, যে একটা একটা ইকুয়েশন দেখলেই যে সেটা ফাংশন না সেটা আমরা বুঝতে পারলাম। গ্রাফ থেকে ফাংশন যাচাই করার ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। আর ফাংশনের মান বের করার দুই একটা ট্রিক দেখলাম। আহ, যেখানে তোমাকে ডিরেক্ট ফাংশন অফ এক্স দিয়ে ফাংশন অফ 7 বের করতে বলে নাই, তোমাকে ফাংশন অফ সামথিং দিছে যেটা এক্স না অন্য কিছু একটা, তো তোমার সেখান থেকে সিস্টেম করে ট্রিক খাটিয়ে এখান থেকে যাই বলছে তা বের করতে হচ্ছে। ঠিক আছে, আমরা একটা এখন সামনে আগাই। এখন ধরো তোমাকে
যে টপিকে নিয়ে যাব সেটার নাম হচ্ছে ডোমেইন এবং রেঞ্জ, যেখান থেকে তোমরা খেয়াল করবা শাস্ত্রের যতগুলো প্রশ্ন ফাংশন থেকে আসছে তার প্রায় ম্যাক্সিমামই ওই ডোমেইন রেঞ্জ থেকে আসছে। ডোমেইন মানে কি একটু বোঝার চেষ্টা করবা, খুব বেশি কঠিন কিন্তু না। নর্মালি যেভাবে বোঝাবো সেভাবে বোঝার চেষ্টা করবা। এখন তুমি যদি বই খুলে বোঝার চেষ্টা করো, অনেক কিছুই আছে তোমার নিতে কষ্ট হবে অথবা হজম করতে কষ্ট হবে। তো আমি যেভাবে বলি সেভাবে বুঝে নাও। পরীক্ষায় কাজ চালানোর মতো যা বোঝা দরকার আমি তা বুঝাই দিচ্ছি, ঠিক আছে? অনেক কিছুই আমি আহ, বলবো না, বা অনেক কিছু আমি তোমাকে বোঝানোর চেষ্টাও করবো না, কিন্তু যেটুকু বলবো সেইটুকু তোমার পরীক্ষার জন্য দরকার সেইটুকুই বলতেছি, ঠিক আছে? সো খেয়াল করবা, ডোমেইন অ্যান্ড রেঞ্জ। একটা ফাংশন দিয়ে তোমাকে বলবে এটা ডোমেইন এবং রেঞ্জ বের করো, অথবা শুধু ডোমেইন জিজ্ঞেস করবে, অথবা শুধু রেঞ্জ জিজ্ঞেস করবে, অথবা দুইটা জিজ্ঞেস করবে। তো সিম্পল কথা যদি একবারে বলি, ডোমেইন বলতে কি বোঝায়? ডোমেইন বলতে বোঝায় আমি আমার ফাংশনের ইনপুট হিসেবে যা দিতে পারি তা হচ্ছে ডোমেইন, আর আমার আমার ফাংশন থেকে আউটপুট হিসেবে যা পাবো তা হচ্ছে রেঞ্জ। ধরো আমি আমার ফাংশনে ইনপুট হিসেবে সকল বাস্তব সংখ্যা বসাতে পারি, কোনো বাধা নেই, কোনো বাস্তব সংখ্যা বসাতে আমার কোনো ইস্যু নেই, সব বাস্তব সংখ্যায় বসাতে পারবো। তাহলে আমার ওই ফাংশনের ডোমেইন হবে সকল বাস্তব সংখ্যা, অর্থাৎ সকল বাস্তব সংখ্যা সেটটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে। ধরো আমি একটা ফাংশনে ইনপুট হিসেবে সকল বাস্তব সংখ্যা বসাতে পারবো, কিন্তু দুই বসাতে পারবো না। তখন আমি কি বলবো ডোমেইনটা? আর সকল বাস্তব সংখ্যা আসবে দুই বাদ দিয়ে। তো এটা কিন্তু সেট সিস্টেম। সেট সিস্টেম কিভাবে লিখি আমরা? সেকেন্ড ব্রেকেট দিয়ে। এটাকে আরেকভাবে কিভাবে লেখা যায়? আমরা এভাবে লিখবো, দুই বাদে সকল বাস্তব সংখ্যা, তো আমি লিখবো এইভাবে, মাইনাস ইনফিনিট টু ইউনিয়ন দিয়ে টু প্লাস ইনফিনিট। এটা বোঝাচ্ছে এই ফার্স্ট ব্রেকেট কিন্তু মিন করে যার পাশে সে আছে তাকে সে ইনক্লুড করতেছে না, অর্থাৎ সে দুইকে ইনক্লুড করতেছে না। তো মাইনাস ইনফিনিট ইনফিনিটকে তুমি কখনো এখানে থার্ড ব্রেকেট আসলে দিতে পারবে না। থার্ড ব্রেকেট মানে কি? ইনক্লুড করা। তো আমি তো ইনফিনিটকে তো ইনক্লুড করতে পারবো না, সেটা তো সবসময় এইভাবেই থাকবে। বাট এই যে দুইয়ের পাশে যদি আমি এভাবে দিতাম, তাই এটা মিন করতো দুই পর্যন্ত। এখানে কিন্তু দুই পর্যন্ত বোঝাচ্ছে না, বোঝাচ্ছে দুইয়ের আগ পর্যন্ত, অর্থাৎ দুই ইনক্লুড করা যাবে না। আর ইউনিয়ন দিয়ে বোঝাচ্ছে এই মাইনাস ইনফিনিট থেকে দুইয়ের আগ পর্যন্ত, এবং দুইয়ের পর থেকে প্লাস ইনফিনিট পর্যন্ত। তো এখানে যা বলা হলো এটা কিন্তু এক্স্যাক্টলি সেই একই কথা। তো এরকম আর অনেকগুলো আছে, আমি করতে করতে আস্তে আস্তে দেখাবো তোমাদেরকে। সো এক কথায় যদি বলি, ডোমেইন আমরা কাকে বলবো? ডোমেইন হচ্ছে ইনপুট হিসেবে যা দেয়া যায় তার সেট, রেঞ্জ হচ্ছে আউটপুট হিসেবে যা পাবো তার সেট। এখন কাজ শুরু করি। ধরো একটা কমন এক্সাম্পল দিই। ধরো বললাম আমি তোমাদেরকে ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটার ডোমেইন আর রেঞ্জ বের করো। এটার ডোমেইন, তোমাকে বলা হলো এটার ডোমেইন ও রেঞ্জ, নিচের কোনটা দাগাও। তোমাকে তো পরীক্ষা অপশন দিবে, তুমি দাগাবা। দেখো তো এখানে এক্স এর এমন কোনো মান আছে কিনা যেটা বসাইলে এই ফাংশনের মান অসংজ্ঞায়িত হবে। অসংজ্ঞায়িত বলতে কি, এটা বোঝার চেষ্টা করবা। সাধারণত আমরা মাথায় রাখবো আমাদের ফাংশনগুলো থাকে বাস্তব সংখ্যার সাথে কানেক্টেড, ঠিক আছে? এখানে অবাস্তব সংখ্যা, জটিল সংখ্যার এইসব ব্যাপার স্যাপার আসবে না। নর্মালি আমাদের ফাংশনগুলোতে আমরা ইনপুট হিসেবে বাস্তব সংখ্যা বসাই, আউটপুট হিসেবে আমরা বাস্তব সংখ্যাই এক্সপেক্ট করি। তো এমন কোনো এক্স এর ভ্যালু আছে কিনা বাস্তব সংখ্যা থেকে, যেটা এখানে বসালে আমাদের অসংজ্ঞায়িত মান আসবে বা জটিল মান আসবে, এরকম কিছু আছে কিনা? না। এক্স এর এমন কোনো মান তুমি এখানে কল্পনা করতে পারবে না বাস্তব মান থেকে, যেটা এখানে বসালে অসুবিধা হয়। তো আমরা বুঝতেই পারতেছি এখানে এক্স এর যে কোনো মান আমরা বসাতে পারি। তাই বলবো এই ফাংশনের ডোমেইন হচ্ছে সকল বাস্তব সংখ্যা। আর এটাকে আমরা অসমতা দিয়ে কিভাবে প্রকাশ করতে পারি? এইভাবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট, তো অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট। যদি বলা হয় রেঞ্জ কত, এটা একটু বোঝার চেষ্টা করবা, এটা বুঝলে অনেক কিছুই বুঝে যাবা। দেখো তো আমি এখানে তো এক্স এর উপরে বর্গ দিছি না? হুম। সাথে কি আছে? এক যুগ আছে। এখন তুমি খেয়াল করো, তুমি এক্স এর মান যা মন চায় বসাও, তুমি এক্স এর মান যে কোনো বাস্তব সংখ্যা বসাও, তোমার পক্ষে কি কোনোভাবে এখান থেকে নেগেটিভ সংখ্যা পাওয়া সম্ভব? ওয়ান তো এখানে যুগ আকারে আছেই। তুমি যদি এখানে জিরো বসাও, জিরো স্কোয়ার প্লাস ওয়ান, ওয়ান আসবে। হ্যাঁ, তুমি মাইনাস ওয়ান বসাও, ওয়ান আসবে। প্লাস ওয়ান বসাও, ওয়ান আসবে। মাইনাস টু বসাও, ফোর আসবে। প্লাস টু বসাও, ফোর আসবে। তুমি কোনোভাবেই এখানে কোনো নেগেটিভ সংখ্যা পাচ্ছ না। তুমি মিনিমাম কি পাচ্ছ? ওয়ান। ওয়ান থেকে ছোট কি কিছু পাওয়া তোমার পক্ষে পসিবল? দেখো তো, তুমি কি ওয়ান থেকে ছোট কিছু এখানে বানাতে পারবা? তুমি যা মন চায় বসাও। তুমি জিরো বসানোর পরে এক্স এর জায়গায় তুমি আউটপুট পাবা কত? ওয়ান। তো ওয়ানের থেকে ছোট তুমি কোনোভাবেই কিছু ম্যানেজ করতে পারবে না। কেন? কারণ তুমি এখানে মাইনাস ওয়ান বসাও, মাইনাস ফাইভ বসাও, দে উইল টার্ন আপ টু বি পজিটিভ নাম্বার, ঠিক আছে? দে উইল টার্ন ইন্টু পজিটিভ নাম্বারস। সো তুমি মাইনাস ফাইভ বসে আসবে 25, প্লাস ওয়ান 26,
তাই বলো তো মিনিমাম তুমি কত পাচ্ছ এখানে? ওয়ান। জিরো তুমি কখনোই পাবা না এখানে। জিরো তোমার পক্ষে পাওয়া সম্ভব না, কারণ তুমি এখানে জিরো বসালে কি আসবে? তুমি তো বসাইতেই পারো সব থেকে ছোট সংখ্যা কি? জিরো। জিরো বসালে কি আসবে? ওয়ান। তুমি যদি জিরো থেকে কম বসাও, সেটা কিন্তু ওয়ান হয়ে ওয়ান প্লাস ওয়ান হয়ে টু হয়ে যাবে। তাইলে তুমি আউটপুট হিসেবে মিনিমাম পাচ্ছ ওয়ান। এরপরে যাই পাবা সব কিন্তু এক থেকে বড়, 1.5 আসুক, তুমি যদি এখানে হাফ বসাও কি আসবে? 1/4। 1/4 প্লাস ওয়ান 1.25 না? তাই তুমি এক এবং এর পরবর্তী সকল বাস্তব সংখ্যা পাবা, কিন্তু এর থেকে ছোট কিছু পাবা না। তাই তোমার রেঞ্জটা হচ্ছে মূলত এক থেকে শুরু করে সকল বাস্তব সংখ্যা। বলো, এই বেসিক কথাটা যদি বুঝতে পারো, আশা করি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন এটাকে আমি যদি সেট পদ্ধতিতে প্রকাশ করি কিভাবে লিখতে পারি? এভাবেও লেখা যায় এটাকে। আমি এভাবেই লিখতে পারি এটাকে। এটার রেঞ্জ হচ্ছে এক্স, যেখানে রেঞ্জ হচ্ছে নর্মালি এক্স বলতে বোঝাচ্ছি আমরা মূলত যে রেঞ্জটা আর কি, যেটা এটাকে এইভাবে লেখা যায় ডিরেক্ট এক্স গ্রেটার অর ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ তুমি এক্স এর মান একের থেকে বড়, এক্স এর মান বলতে ওই আউটপুটটা আর কি। আমি এটাকে এইভাবে বলবো যে ফাংশন অফ এক্স উইল বি গ্রেটার অর ইকুয়াল টু ওয়ান। তুমি এটাকে এভাবে লিখতে পারো, অথবা তুমি এটাকে এইভাবে, এই যে এইভাবে লিখছি, তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ঠিক আছে। অথবা আমি যদি রেঞ্জ বলতে, রেঞ্জকে যদি আমি একটা সংখ্যা দ্বারা প্রকাশ করি, ধরো বললাম সেট দিয়ে প্রকাশ করি, আমি রেঞ্জকে প্রকাশ করলাম RANG, বললাম রেঞ্জ সাচ দ্যাট, রেঞ্জ বিলংস টু আর, আমার আউটপুটটা কি অবশ্যই বাস্তব সংখ্যা না? ইয়েস। এবং আমাদের রেঞ্জটা সর্বদা একের থেকে বড় অথবা সমান, যেভাবে প্রকাশ করো। আশা করি ভাষা বুঝতে পারতেছো। এটা বোঝা কিন্তু জরুরি। থার্ড ব্র্যাকেট কেন আর ফার্স্ট ব্র্যাকেট কেন? থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে তুমি এক থেকে শুরু করবা, একের থেকে ছোট পাবা না, বাট এক থেকে শুরু হবে। এটা কিন্তু এক থেকে বড় না, এক থেকে শুরু হবে, তারপরে যত ইচ্ছা সংখ্যা বড় হতে পারে হোক। এই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইনফিনিট দিয়ে দিছি। পরীক্ষায় কিন্তু এই অপশনও থাকবে, এটা কিন্তু দাগানো যাবে না। কেন? কারণ তুমি ইনফিনিটকে কখনো এইভাবে ইনক্লুড করতে পারো না। ঠিক আছে। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। আরেকটা আমরা 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 একটা নর্মাল ফাংশনে যাই, যেখানে আমরা আবার ডোমিন রেঞ্জ বের করব। আমরা এটাকে কপি পেস্ট করি, সেম কথাই তো বারবার বলবো। ডোমিন রেঞ্জ থেকে কিন্তু সাস্টে অনেক প্রশ্ন আসছে, তোমরা যদি প্রশ্নগুলো ঘাটাও দেখবা সাস্টে অনেক প্রশ্ন ডোমিন রেঞ্জ থেকে আসছে। এখন বললাম তোমাদেরকে ফাংশনটা কি, এখানে বললাম ফাংশনটা হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স সমান 5x - 1। ফাংশন অফ এক্স বললাম 5x - 1 ডিভাইডেড বাই 2x - 3। তোমাকে বলা হলো এই ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ কত বের করো। তা আবার ভালো করে বিবেক খাটিয়ে দেখো যে এক্স এর কি এমন কোনো ভ্যালু আছে, বা এখানে কি এই ভগ্নাংশ, যেহেতু এটা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা রুল কি জানি? ভগ্নাংশের ক্ষেত্রে আমরা রুল জানি যে নিচে কখনো জিরো বসতে পারে না। তো বেসিক এটা আমাদের বেসিক বীজগাণিতিক নলেজ, যে আমরা জানি একটা ভগ্নাংশ যখন আমরা বানাই, আমরা এটা মেক শিওর করতে হয় যে নিচে কখনো জিরো আসতে পারবে না। সো নিচে কখনো জিরো আসতে পারবে না এই কথার মানে কি? 2x - 3 ক্যান নট বি ইকুয়াল টু জিরো। তার মানে তুমি এখন লিখবা 2x - 3 ইজ নট ইকুয়াল টু জিরো। অর্থাৎ তুমি এখানে বলতে পারো 2x ইজ নট ইকুয়াল টু 3, এবং তুমি তাহলে এখান থেকে লিখবা x ইজ নট ইকুয়াল টু 3/2। অর্থাৎ তুমি একটু খেয়াল করো, এক্স এর মান যা বসালে নিচে জিরো চলে আসে, তুমি তো সেটাই না করবা, তাই না? তাহলে তুমি এক্স এর মান হিসেবে 3/2 বসাতে পারো না, এই হচ্ছে কথা। তুমি এক্স এর মান হিসেবে 3/2 বসাতে পারবে না। তোমার এভাবে এক্স এর মান কত বসালে সমস্যা, এইভাবে চিন্তা না করে একটু পিছন থেকে শুরু করো। তুমি বলবা 2x - 3 ক্যান নট বি ইকুয়াল টু জিরো। তোমার ওভারঅল নিচেরটাই জিরো হতে পারে না। তুমি সেখান থেকে আগে থেকে যে দেখো তুমি এক্স কি হতে পারে না সেটা পেয়ে গেছো। তার মানে এক্স এর জায়গায় তুমি 3/2 ছাড়া সকল বাস্তব সংখ্যা বসাতে পারো। আনসার নেগেটিভ আসতে কোনো প্রবলেম নাই, পজিটিভ আসতে কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে কি, নিচে জিরো আসতে পারবে না। তাহলে আমরা এখান থেকে এই ডিসিশনে আসতে পারি যে আমাদের এই ফাংশনের ডোমেইনটা হচ্ছে কি, সকল বাস্তব সংখ্যা এক্সেপ্ট 3/2। অর্থাৎ এক্স এর মান 3/2 ছাড়া যে কোনো কিছু আমরা বসাতে পারি। সো এটাই হচ্ছে আমার ডোমেইন। রেঞ্জটা কি হবে? রেঞ্জটা বের করে একটু ট্রিকি, এটা আবার ট্রিকি কথাবার্তা চলে যাব আমরা। তো এটা আশা করি বুঝতে পারছো। এখন একটু খেয়াল করবা, এটা তোমাদেরকে আমি ট্রিকটা শিখিয়ে দিই। আমরা লিমিট তো পড়ছি, ফাংশনের লিমিট, ওই যে ডিফারেন্সিয়েশন আগে যে লিমিটেড অংশটা, লিমিটে কিন্তু এই ধরনের প্রশ্ন দেয়া হইতো, তাই না? যে আমরা এক্স এর মান কিছু একটা বসাতে পারি না, মানে এক্স এর মান ওটা বসালে জিনিসটা অসংজ্ঞায়িত হয়ে যায়, তাই না? সো সেই লজিকটা দিয়ে যদি আমরা আগাই, সেই লজিক দিকে এখানে আগানো যাবে না। ওইভাবে আমরা আগাবো না, এখন আমরা একটু অন্যভাবে আগাবো। আমি বলবো এখন, ধরো আমি এখন এটাকে সাজাই। আমি বললাম ফাংশন অফ এক্স সমান আমরা বললাম 5x - 1। ফাংশন অফ এক্স সমান আমরা বললাম 5x - 1 ডিভাইডেড বাই 2x - 3। ওকে। তো আমি বললাম ফাংশন অফ এক্স কে আমরা ওয়াই ধরলাম। এই জায়গাটা কিন্তু একটু ট্রিকি, এটা কিন্তু একটু মনে রাখবা।
আর আমি তোমাদেরকে বারবার এই কথাটা মনে করাই দিই, আহ, জিনিস না বুঝে ট্রিক কিন্তু খুব একটা বেশি কাজে লাগে না। এটা মাথায় রেখো। তুমি যতই শর্টকাট শিখো না কেন, দিন শেষে তুমি যদি জিনিসটা না বুঝো, ট্রিকটা আসলে খুব একটা বেশি তোমার জন্য কাজের না। জিনিসপত্র মোটামুটি বুঝতে হয়, তাহলে ট্রিকটা কাজে লাগে। ঠিক আছে, একটু মাথায় রাখবে এটা। তো আমি বললাম ফাংশন অফ এক্স কে আমি ওয়াই বললাম। তো ওয়াই সমান আমি এখানে বললাম 5x - 1 ডিভাইডেড বাই 2x - 3। এখন আমরা এখানে ওই আগের মতোই কাজটা করবো আর কি। আমরা এখানে বলবো 2xy - 3y সমান 5x - 1। এখন আমরা, এটা তো ছিল ওয়াই কে এক্স এর ফাংশন আকারে প্রকাশ করছিলাম, এখন উল্টাটা করব, এক্স কে ওয়াই এর ফাংশন আকারে প্রকাশ করব। তো আমি এখানে এক্স গুলাকে একসাথে করে ফেলি। আমি বললাম এখানে 2xy - 5x সমান 3y - 1। এখন এখান থেকে আমরা এক্স কমন নিই, কি আসবে তাহলে খেয়াল করো, 2y - 5 সমান 3y - 1। তাহলে এখান থেকে বলা যায় এক্স সমান 3y - 1 ডিভাইড বাই 2y - 5। এই জায়গাটা কিন্তু তোমার বোঝার বিষয়, এইখান থেকে তুমি কিন্তু ডিসিশনটা নিবা। খেয়াল করো, ওয়াইটাকে তোমার আউটপুট না, ফাংশন অফ এক্স হিসেবে আমরা যা পাচ্ছি, মানে ফাংশন অফ এক্স সমানই তো আমরা ওয়াই ধরছি, তাই না? তো ওয়াইটাই কিন্তু এখানে মূলত আউটপুট। ওয়াইটাই কিন্তু এখানে মূলত আমাদের ফাংশনের ক্ষেত্রে আউটপুট। রেঞ্জটা কি? আউটপুট হিসেবে আমরা যা পাবো বা যা পাবো না তার উপর হিসাব নিকাশ। রেঞ্জটা হচ্ছে মূলত আউটপুট হিসেবে আমরা যা পাবো সেটা বের করা। তো ওয়াইটা তো আমাদের আউটপুট। তাহলে খেয়াল করো, আমি কিন্তু এখন এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করছি না? তো একটু খেয়াল করো, এক্স এর মানটাও তো আমরা বাস্তব সংখ্যাই বসাবো, তাই না? এক্স এর মানকে আমরা বাস্তব সংখ্যা বসাবো না? আমরা কিন্তু ওইটাই খুঁজে বের করছি। এক্স এর মান কি বসানো যায় না? সকল বাস্তব সংখ্যা বসানো যায় 3/2 ছাড়া। তাহলে এই যে আমরা এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করলাম, অর্থাৎ আমরা এখানে ইনপুটকে আউটপুটের মাধ্যমে প্রকাশ করলাম। তুমি এখানে এমন অবাস্তব ইনপুট, মানে তুমি এখানে এমন অবাস্তব আউটপুট বসাতে পারবা না যাতে করে ইনপুটটা অবাস্তব হয়ে যায়। তার মানে এখানে কাইন্ড অফ ব্যাপারটা উল্টাভাবে ফ্লিপ করে চিন্তা করতেছি। ওয়াই এর মান নিচে কি বসালে, মানে ওভারঅল নিচে এটাকে একটা ভগ্নাংশ না? তো এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশের মান যদি এমন হয়, ভগ্নাংশের নিচের অংশ যদি এমন হয় যে ভগ্নাংশটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, তাহলে কি ইভেনচুয়ালি এক্স অসংজ্ঞায়িত, এক্সটা অবাস্তব হয়ে যাচ্ছে না? আমি তো এক্সটাকে বাস্তব চাচ্ছি, কারণ এক্স তো আগে থেকে আমরা ডিসিশন নিয়েছি যে এক্স তো বাস্তব সংখ্যা হবে। এক্স কিন্তু কোনো অবাস্তব সংখ্যা হতে পারবে না। তো তুমি 2y - 5কে কিন্তু কখনোই জিরো বলতে পারবে না, কারণ 2y - 5 জিরো মিন করে এক্স অবাস্তব। সেটা তো হতে পারবে না, তাই বলবো এখানে। সো আমরা 2y - 5কে জিরো বলতে পারবো না বা জিরো হতে দিতে পারবো না। তা আমরা যদি বলি 2y - 5কে আমি জিরো হতে দিতে পারবো না, তার মানে কি? 2y কে আমরা 5 হতে দিতে পারবো না, তার মানে কি? তার মানে হচ্ছে আমরা y কে 5/2 হতে দিতে পারবো না। আর যখন তুমি বলে দিছো y 5/2 হতে পারবে না, তার মানে তুমি ইন আদার ওয়ার্ড বলতেছো আসলে আউটপুটটা 5/2 হবে না। সো এখন তুমি গো ব্যাক করো আগের কথায়, যে রেঞ্জ আসলে কে? রেঞ্জ হচ্ছে আমরা ইনপুট আউটপুট কি পাবো সেটার হিসাব, সেটার সেট, সেটাই হচ্ছে রেঞ্জ। তো যেহেতু আমরা হিসাব করে বের করে ফেলছি কোনো একভাবে যে আউটপুট, দিস ফাংশনস আউটপুট ক্যান নট বি 5/2, তো আমরা বলবো ওকে, এটাই তো আমার রেঞ্জ। রেঞ্জটা কি তাহলে? আমি বলবো 5/2 রেঞ্জ না, বা রেঞ্জের শর্তটা আমরা পেয়ে গেছি যে আউটপুট কি আসতে পারে না, সকল বাস্তব সংখ্যা আসতে পারে এক্সেপ্ট 5/2। সো দিস ইজ দ্য রেঞ্জ অফ দিস ফাংশন। সো দেখ, এখানে কিন্তু ঘুরায় পেঁচায় কথা বলার একটা ব্যাপার স্যাপার আছে, তো আশা করি বুঝতে পারছো। আমি এক কথা দুইবার বলতেছি না, যদি মনে হয় বুঝো নাই একটু ব্যাক করো। ভিডিওই তো দেখবা, তাই না? ব্যাক করো, একটু আরেকবার দেখো। ঠিক আছে? ওকে। একবার না বুঝলে দুইবার দেখতে পারবা আশা করি। সো আমি ব্যাপারটা এভাবেই মনে রাখি, একবার না বুঝলে দেখো শতবার। ঠিক আছে, আমার বারবার বলার দরকার নেই। তুমি তো, ভিডিও আছে তোমার হাতে, তুমি নিজেই তো আগে পিছে করতে পারো, তো তুমি সেটা করে ফেলো। ঠিক আছে, আমি একবার বুঝাই, ভালো মতো যদি বুঝাইতে পারি, তাহলে তুমি একবারে না বুঝলে দুইবার টাইনা রেখে ফেলো, তাইলেই হয়ে যাবে। তো আশা করি এই ফাংশনের ডোমেইনের ব্যাপারটা তো আশা করি খুব সহজেই বুঝে গেছো, বা রেঞ্জের ব্যাপারটা একটু উল্টা, সেটা আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা। এখন আসবে তোমাদের ট্রিক্স। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে এই যে এখানে খেয়াল করো, ইভেনচুয়ালি আমরা রেঞ্জ হিসেবে কি পাচ্ছি, আর বাদ 5/2 না? তো দেখো, 5টাকে এক্স এর সহগ, 2টাকে এখানে এক্স এর সহগ। তো অনেকে এখানে ট্রিক মনে রাখে যে যদি উপরে নিচে পাওয়ার সেম সেম থাকে, তাহলে এখানের সহগ আর এখানের সহগের অনুপাতটাই হচ্ছে মানে রেঞ্জে আসবে না। তো এগুলো তো খুবই ফালতু শর্টকাট, মানে তোমাকে তো এক্স্যাক্টলি এটাই দেওয়া হবে না পরীক্ষায়। পরীক্ষায় তো অনেক কিছুই পেঁচানো হবে। সো মেইনটা মনে রাখবা, শর্টকাটটা এখন যেহেতু নতুন বুঝতেছো, শর্টকাট দিয়ে আসলে খুব একটা বেশি সুবিধা করতে পারবা বলে মনেও হয় না। সো মূলভাবে বোঝার চেষ্টা করো, আশা করি ক্লিয়ারলি বুঝতে পারবে। এখন আমরা এটাকে একটু সাজাই। এই যে আমরা বললাম যে আমাদের রেঞ্জটা হচ্ছে আর এক্সেপ্ট 5/2, অর্থাৎ 5/2 বাদে সকল বাস্তব সংখ্যা। সো এটাকে আমরা
ইন্টারভাল দিয়ে বা অসমতা দিয়ে কিভাবে, ইন্টারভাল বলতে বোঝায় মূলত ব্যবধি ব্র্যাকেট আকারে, ওটা কিন্তু বাস্তব সংখ্যার পার্ট। সো স্যার যেহেতু ফুল সিলেবাস থেকে প্রশ্ন করবে, তারা এইভাবে সেট স্টাইলে না দিয়ে ওই ব্যবধি স্টাইলও দিতে পারে, যেটা কিন্তু বাস্তব সংখ্যাকে কভার করে। সো এই যে ফাংশনের ভিতর দিয়ে তোমরা বাস্তব সংখ্যাও পড়ে ফেলতে পারতেছো, এই যে অসমতার ব্যাপারটা, এগুলো কিন্তু বাস্তব সংখ্যার পার্ট। অসমতা বা ইনইকুয়ালিটি কিন্তু পার্ট অফ রিয়েল নাম্বার। সো এগুলোর ভিতরে কিন্তু তোমাদের অটোমেটিক্যালি বাস্তব সংখ্যা পড়া হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? সকল বাস্তব সংখ্যা এক্সেপ্ট 5/2 আমি কিভাবে লিখবো? মাইনাস ইনফিনিট ফার্স্ট ব্র্যাকেট 5/2 ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন 5/2 কমা ইনফিনিট। তাইলে আমরা 5/2 কে ইনক্লুড করে নিই, কারণ আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিছি। ফাইভ ফার্স্ট ব্র্যাকেট মিনস ইট ডাজ নট ইনক্লুড দিস নাম্বার। তাহলে মাইনাস ইনফিনিট থেকে 5/2 এর আগ পর্যন্ত, এরপর থেকে মানে এর আগ পর্যন্ত থাকবে। আর 5/2 এর পর থেকে, মানে 5/2 কে স্কিপ করে আমরা বাকি সব সংখ্যা পাচ্ছি আউটপুট হিসেবে। ওকে, এখন যদি বলি এটাকে আমরা অসমতা দিয়ে প্রকাশ করবো, কিভাবে লিখবো? তো রেঞ্জটা হবে, আমরা এইভাবেই বলবো। না, অসমতা দিয়ে এখানে আসলে এটা প্রকাশ করা, না অসমতা দিয়ে, এটা এইভাবেই ঠিক আছে, চলবে এইটুকুই। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আমরা এটাকে এইভাবে লিখতে পারি, যদি বলি রেঞ্জ গ্রেটার দেন 5/2, গ্রেটার দেন 5/2, অর রেঞ্জ লেস দেন 5/2, এভাবে বলতে পারি। মানে 5/2 থেকে বড় অথবা 5/2 থেকে ছোট, 5/2 হতে পারবে না। আচ্ছা, আশা করি এটুকু ক্লিয়ার তোমাদের। আমরা পরের পাতায় যাই। আরেকটা ফাংশন নিয়ে আসি। ধরো এখন বললাম, ফাংশনটা বদলাই দিই। এখন এর ফাংশনটা হচ্ছে, মনে করো, √2 - x²। তোমাকে বলা হলো এখন যে ফাংশন অফ এক্স সমান √2 - x², এর ডোমেইন এবং রেঞ্জ বের করো। ঠিক আছে, তো আমরা এটা সলিউশন শুরু করি। এখন আশা করি তোমরা বাই নাও বুঝে গেছো কাহিনীটা আসলে কি। সো ডোমেইন হচ্ছে খুঁজে বের করা যে ইনপুট হিসেবে কি দিতে পারবো অথবা কি দিতে পারবো না, এটা খুঁজে বের করাটাই তো তোমার মূল চ্যালেঞ্জ। তাই আমি বলবো এখানে, যেহেতু ফাংশনটা হচ্ছে √সামথিং, তো দ্যাট সামথিং ক্যান নট বি নেগেটিভ। কারণ নেগেটিভ হলে জটিল সংখ্যা হয়ে যাবে। আমরা তো সাধারণত বাস্তব সংখ্যা হিসেবে আউটপুট চাই, তাই না? সো বাস্তব সংখ্যা রাখার জন্য বা নর্মাল আনসার রাখার জন্য আমাদের এই 2 - x² শুড বি গ্রেটার ইকুয়াল টু 0। এটা 0 হলে তো আমাদের প্রবলেম নেই, তাই না? √0 তো 0। এটা 0 থেকে বড় হলেও সমস্যা নেই, সমস্যা হচ্ছে 0 থেকে ছোট হলে সেটা আমরা হতে দিচ্ছি না। তো আমি এখানে বললাম 2 - x² গ্রেটার দেন 0 অর ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বলতে পারি 2 > x²। এখান থেকে আমরা এটা রিভার্সে বলতে পারি x² ইজ লেস অর ইকুয়াল টু 2। ওকে, তারপর এখানে আমরা বলতে পারি এক্স ইজ লেস অর ইকুয়াল টু +-2, √2, সরি। এখন এই জায়গা থেকে তোমাকে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, এখন এটা মনে রাখবা। যদি একটা সংখ্যা এভাবে বলা হয়, ধরো এইভাবে তুমি পাইছো যে x² লেস অর ইকুয়াল টু s², বা তোমাকে এখানে দেখা যাচ্ছে 36 অথবা 9, এরকম নর্মাল সংখ্যা। তুমি যখন বর্গমূল করবা, তুমি তো এটাই পাবা, এক্স ইজ লেস অর ইকুয়াল টু +-6। যখন লেজার ইকুয়াল টু থাকবে, তখন তুমি মনে রাখবা, তুমি এখানে এটাকে এইভাবে লিখবা, -√2 লেজার ইকুয়াল টু এক্স লেজার ইকুয়াল টু √2। অর্থাৎ তোমার এক্স এর মানটা -2 থেকে বড় অথবা সমান এবং √2 থেকে ছোট অথবা সমান, এক্স এর মানটা এর মধ্যেই থাকা লাগবে, এর বাইরে যাইতে পারবে না। আর সেটা কিন্তু তোমার বুঝতে খুব একটা বেশি কষ্ট হওয়ার কথা না। অসমতা দিয়ে তুমি যদি নাও বুঝো, তুমি এখান থেকে খুব সহজেই বোঝার কথা। কেন? কারণ তুমি খেয়াল করো, তুমি যদি বাই চান্স এক্স এর মানটা √2 থেকে বড় করো, সেটাকে স্কোয়ার করলে কি সে 2 থেকে বড় হয়ে যাচ্ছে না? সো 2 থেকে যদি 2a থেকে বড় সংখ্যা বাদ দিই, আনসার কি নেগেটিভ হয়ে যাচ্ছে না? ইয়েস। তাই তুমি বুঝতেই পারতেছো, তোমার এই এক্স এর ভ্যালুটা √2 থেকে, -√2 থেকেও ছোট হতে পারবে না, আবার √2 থেকেও বড় হতে পারবে না। কেন? কারণ তুমি যদি একটু হিসাব করে দেখো, তাহলে নিচেটা বোঝার কথা, -√2 থেকে যদি বড় কিছু বসে, ধরো আমি বসাই দিলাম -2√2, তো 2√2 পাশে 8 হয়ে যাচ্ছে না স্কোয়ার করলে? তো বুঝতেছো নিশ্চয়ই যে আমাদের এক্স এর মানটা অবশ্যই √2 এই হিসাবের মধ্যেই থাকা লাগবে, এর থেকে বেশি হতে পারবে না। -√2 থেকে বড় অথবা সমান, কারণ -√2 থেকে -√2 সমান হলে কি হবে? -√2 স্কোয়ার কত? √2 হবে, স্কোয়ার করলে তো 2 হয়ে যাবে, 2 - 2 0। আর √2 বসালে কি হবে? √2 স্কোয়ার 2, 2 - 2 0। তো এটাই কিন্তু আমরা ম্যাক্সিমাম এফোর্ড করতে পারি। এর বাইরে যদি আমি এখানে √2 জায়গায়, আমি যদি এখানে x এর জায়গায় 3 বসায় দিই, 2 - 9 জটিল সংখ্যা। তো এটা এমনি বোঝার কথা, আমি তাও দুইভাবে বুঝিয়ে দিলাম। যখন একটা সংখ্যা এভাবে থাকবে, ধরো তোমাকে বললাম যে x² লেস দ্য ইকুয়াল টু s², বর্গমূল করে তো অবশ্যই এক পাশে প্লাস মাইনাস দিবা, এক্স লেজার ইকুয়াল টু প্লাস মাইনাসে, তখন তুমি বলবে এটার পরের লাইনে -a লেজার ইকুয়াল টু এক্স লেজার ইকুয়াল টু এ। আর যদি এখানে লেস দেন থাকে, তো তুমি এখানে লেস দেন বলবা। ঠিক আছে, তো প্রসঙ্গক্রমে সেটাও শিখিয়ে দেয় যে গ্রেটার দেন ইকুয়াল টু যদি থাকে, তাহলে কি করবো? ধরো আমার সামনে আসলে এরকম ভাবে কোনো একটা সিচুয়েশন, x² গ্রেটার ইকুয়াল টু 2,
তখন তুমি অবশ্যই এটা বলবা এক্স স্কোয়ার, এক্স গ্রেটার অর ইকুয়াল টু +-2। তখন তুমি এখান থেকে পরের লাইনটা কিভাবে লিখবা? তখন তুমি লিখবে এভাবে যে হয় এক্স লেস দেন অর ইকুয়াল টু -2, অথবা এক্স গ্রেটার অর ইকুয়াল টু 2। মানে এক্স এর মানটা -2 থেকে ছোট অথবা সমান হবে, অথবা এক্স এর মানটা 2 থেকে বড় হবে। তো এই যে গ্রেটার অর ইকুয়াল টু থাকলে যে কথাটা সেটা মনে রাখবা, আর লেস অর ইকুয়াল টু থাকলে কি হবে সেটাও মনে রাখবা, যদি প্লাস মাইনাসের ব্যাপারটা আসে আর কি। তো আপাতত আমরা লেস দেন অর ইকুয়াল টুতে আসি, আমি এটা লিখলাম। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে তুমি আগে এটা ঠিক করবা যে তোমার ইনপুট হিসেবে তুমি কি দিতে পারো কি দিতে পারো না সেটা বুঝতে পারা। রুটের ভিতরে থাকলে প্রথম কথা, রুটের ভিতরে নেগেটিভ আসতে পারে না যেহেতু আমরা বাস্তব সংখ্যা নিয়ে কাজ করব। তো যেহেতু নেগেটিভ আসতে পারে না, ইট শুড বি গ্রেটার ইকুয়াল টু 0। বাকিটা তুমি নিজেই বুঝছো। এখন এটার রেঞ্জ, ডোমেইনটা এভাবেও থাকতে পারে পরীক্ষার সময় অপশনের, এখন তো ডিপেন্ড করে অপশনটা কিভাবে দিচ্ছে তার উপর। তো আমি বললাম তাহলে এখান থেকে ডোমেইনটা আমরা কি লিখতে পারি? আমি ডোমেইনটা লিখতে পারি এখানে, এভাবে লিখতে পারি যে ডোমেইন এটা এইভাবেই ঠিক আছে, এর বেশি কিছু অথবা এভাবে বলতে পারি, আমরা ডোমেইনটা আমরা এইভাবে লিখতে পারি -√2 +√2। দেখো এখানে থার্ড ব্র্যাকেট দিচ্ছে কেন? কারণ আমাদের ডোমেইনটা -√2কে ইনক্লুড করে। আমরা -√2 বসাতে কোনো সমস্যা নেই, √2 বসাতেও সমস্যা নেই। √2 থেকে ছোট অথবা সমান, -√2 থেকে বড় অথবা সমান। ঠিক আছে? -√2 থেকে ছোট হতে পারবে না, √2 থেকে বড় হতে পারবে না। সো হচ্ছে আমাদের ডোমেইন। তা আশা করি বুঝতে পারছো। এখানে আসলে রেঞ্জের কথায় যাই। রেঞ্জের মানটাও আসলে একটু চিকন বুদ্ধি করলেই আনসার করা সম্ভব। কিভাবে? দেখো, তুমি এখন একটু চিন্তা করো যে তুমি আসলে রুট ওভার সামথিং থেকে কি পাওয়ার পসিবিলিটি নাই। রুট ওভার সামথিং থেকে কিন্তু তুমি কোনো নেগেটিভ পাবো না, তাই না? রুট ওভার যদি আমি এটা বলি, আমি কি কোনো নেগেটিভ পাবো? না, আমি কোনো নেগেটিভ পাবো না। আচ্ছা, তো নেগেটিভ যদি না পাই, কারণ আমি বসাচ্ছি তো ভিতরে, আমার ওভারঅল, ওভারঅল বসানোর সময় তো ইনপুটটা, ওভারঅল 2 - x করে বসানোর সময় কি আমি গ্রেটার অর ইকুয়াল টু 0 মেনটেন করতেছি না? তো তুমি বসাচ্ছ মিনিমাম কত এখানে? ওভারঅল 2 - x করে মিলে মিনিমাম কত বসাচ্ছ? 0। তো 0 বললে তোমার আনসার কি আসবে? 0। এরপরে তুমি যাই বসাবা, আনসারটা কি কি হতে পারে বলো তো? ম্যাক্সিমাম 0 হচ্ছে মিনিমাম। ঠিক আছে, 0 হচ্ছে মিনিমাম। এরপরে কি, তুমি যদি এক্স এর মান 1 বসো, কি আসবে? 1। এক্স এর মান তুমি √2 বসো, আনসার কি আসবে? √2², 2 - √2² কি আসবে? 0, তাই না? তো এই যে তুমি যখন এক্স এর জায়গায় ম্যাক্সিমামটা √2, মানে এক্সট্রিম যে কেসটা, তুমি √2 বসাচ্ছ অথবা -√2 বসাচ্ছ, যাই বসো না কেন, স্কোয়ার করলে তো পজিটিভ। তো √2² অথবা -√2² মিলে কি হবে? 2। 2 - 2 কত হবে? 0। ঠিক আছে? এছাড়া তুমি কি বসাবা? -√2 আর +√2 ভিতরে কিছু একটা। তুমি যদি এখানে এক্স এর জায়গায় 0 বসাও, দেখো তো 0 বসানোর পরে যা বিয়োগ যাবে, এর থেকে তুমি আর কম কিছু বিয়োগ করতে পারবা কিনা? না। তো তুমি 0 বসালে কি বিয়োগ যাচ্ছে? 0। 2 - 0 2, আচ্ছা কত আসবে? √2। তাহলে তোমার রেঞ্জটা কি হবে? তোমার রেঞ্জটা হবে 0 থেকে √2 পর্যন্ত। এখন তুমি চিন্তা করে দেখতে পারো এর বাইরে তুমি আর কিছু পাবা কিনা। তুমি মিনিমাম পাবা 0, ম্যাক্সিমাম পাবা √2। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। তুমি যখন ইনপুট হিসেবে √2 বসাবা বা -√2 বসাবা, তুমি তো দেখতেই পাচ্ছ তোমার ডোমেইনের ম্যাক্সিমামটা কত, মিনিমাম আর ম্যাক্সিমাম ঘুরে ফিরে তো -√2 আর √2। তো তুমি -√2 বসাও, -√2² কি আসবে? 2। 2 - 2 0। √2 বসাও, √2² 2। 2 - 2 0 আসবে। তাহলে 0 হচ্ছে তোমার মিনিমাম। কেন? কারণ তুমি যদি এক্সের জায়গায় 0 বসাও, সেক্ষেত্রেই তুমি কোনো কিছু বিয়োগ করতেছো না। ইনফ্যাক্ট এছাড়া তুমি যাই বসাও না কেন, কিছু না কিছু বিয়োগ হচ্ছে। তাহলে মিনিমাম হচ্ছে 0, √2 বসানোর জন্য তোমার ম্যাক্সিমাম বিয়োগ হচ্ছে। আর তুমি যদি চাও কিছু বিয়োগ না হোক, 0 বসাও। ঠিক আছে? তো 0 বসালে কি আসবে? 2 - 0 2। √2 হচ্ছে √2, এই যে রেঞ্জ। তো আশা করি এটা বুঝতে পারছো। আমি যদি এটাকে এভাবে লিখি, এটাও ঠিক আছে, অথবা না, এটা এভাবে ঠিক আছে, এর বেশি কোনো ঝামেলার দরকার নেই। 0 থেকে √2, কিন্তু 0 আর √2 কিন্তু রেঞ্জ না। 0 থেকে শুরু করে √2 পর্যন্ত সকল সংখ্যা আসতে পারে, বাস্তব সংখ্যা। তো আশা করি এই কথাটা বুঝতে পারছো। আমি ভেঙে বোঝাচ্ছি কারণ আমি চাচ্ছি তুমি ন্যাচারালি জিনিসগুলো বোঝার চেষ্টা করবা। ন্যাচারালি বোঝার চেষ্টা করাটা খুবই জরুরি। শর্টকাটের পাল্লায় পড়ে আসলে খুব একটা বেশি কিছু করতে পারবা না। যদি তুমি একটু ইমাজিন করতে পারো, তাহলে ব্যাপারটা তোমার জন্য ইজিয়ার হবে। ঠিক আছে? আচ্ছা, আমি একটু অন্যভাবে তোমাদেরকে জিনিসটা এখন বোঝানোর চেষ্টা করি যে এই যে ফাংশন অফ এক্স সমান √2 - x², না? তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে। তাই এটাকে আমি একটু অন্যভাবে বুঝাই। আমি বললাম, এই যে তোমাকে বললো ফাংশন অফ এক্স সমান √2 - x², তাই না? তাহলে এখন বলো তো, আমি তো এটাকে ওয়াই লিখতে পারি, অবশ্যই আমি আউটপুটকে তো ওয়াই লিখবই। ওয়াই সমান √2 - x²। একটু ভাবে দেখো তো, এই জিনিসটা জ্যামিতিকভাবে কার সাথে মিলে যায়? না বুঝলে স্কোয়ার করে দেখো। ওয়াই স্কোয়ার
সমান 2 - x²। এখন এটাকে এই পাশে নিয়ে আসো। এটা কার মতো মনে হচ্ছে বলে তোমার মনে হয়? x² + y² = 2 না? দেখ, একটা বৃত্ত না? তুমি এখন বৃত্তটা আঁকো। তুমি এখন বৃত্তটা আঁকো। বৃত্ত তো তুমি চিনো আশা করি। হাই হাই, বৃত্ত কিন্তু ফাংশন না, তাহলে এটাতে ফাংশন না। কিন্তু খেয়াল করো, তোমাকে কিন্তু বলাই হয়েছে তুমি এর ভ্যালুটা, ওয়াইটা তুমি পজিটিভ নিচ্ছ। তোমাকে কিন্তু এখানে বলি নেই -√2 - x²। তুমি জাস্ট আপার পার্টটা নিবা, যেহেতু তোমাকে বলে দিছি এখানে আপার পার্ট মানে পজিটিভ পার্টটা শুধু। তো তুমি যেটা করবা, বৃত্ত তো তুমি বুঝে গেছো, এটা বাদ দাও, এই পাঁচটা বাদ দাও। তাহলে তুমি শুধুমাত্র পজিটিভ পার্টটা নিচ্ছ ওয়াই থেকে। এখন তো এটা ফাংশন না। এখন তুমি দেখো, ইনপুট হিসেবে তুমি ম্যাক্সিমাম কি পাচ্ছ এখানে? তুমি তো অবশ্যই জানার কথা এটা, যেহেতু তুমি বৃত্ত বুঝে গেছো। তুমি কি বুঝতেছো না যে এটা হচ্ছে আমাদের 0, 0 হচ্ছে আমাদের কেন্দ্র, এটাকে আমাদের ব্যাসার্ধ পরিমাণ দূরত্ব না? সো দিস উড বি, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে √2², তাহলে এখানে √2, 0, মানে বৃত্তের ব্যাসার্ধ তো √2। আর ফর্মেটটা তো জানাই, আশা করি যে √2² এখানে লিখতে হয়। এখানে লিখবো আমরা কি -√2, 0। তো এই যে √2 আর এই যে -√2, এগুলো কি এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু আর ওইদিকে এক্স এর মিনিমাম ভ্যালু না? তো এটা কি ডোমেইন না? ওই যে লিখে আসছে একটু আগে, -√2 থেকে +√2 পর্যন্ত। খুব সুন্দরভাবে বুঝতে পারতেছে আশা করি যে আমার ইনপুট হিসেবে আমরা কি বসাতে পারি। মিনিমাম বসাতে পারি -√2, ম্যাক্সিমাম বসাতে পারি +√2। ওকে। আর -√2 যখন বসাইছে আউটপুট কি আসছে? 0। +√2 যখন বসেছে আউটপুট কি আসছে? 0। তো 0 থেকে ছোট কি কিছু পসিবল আউটপুট না? আমার তো নিচে দিকে যাচ্ছি না, নিচে দিকে গেলে তো নেগেটিভ চলে আসবে। ওয়াইয়ের মান তো নেগেটিভ এখানে পসিবল না, তাই না? আমরা তো ফাংশন বানাবো। তাহলে দেখো তো ওয়াইয়ের ম্যাক্সিমাম মানটা কি এটা না? তো এই মানটা কত? এটা কি 0, কমা, এটা কি ব্যাসার্ধ না? এটাও তো কেন্দ্র থেকে এই হাইটটা ব্যাসার্ধই তো। তুমি যেখানে যাও কেন্দ্র থেকে, এটা তো ব্যাসার্ধই হবে, তাই না? তো ম্যাক্সিমাম ভ্যালুটা কত আসতেছে ওয়াইয়ের? তাই 0√2। তাহলে আমরা ম্যাক্সিমাম মানটা পাচ্ছি না এখানে আউটপুটের √2টা। তো এই যে √2, তো এই যে তুমি খেয়াল করো, তোমার রেঞ্জটা কত আসছে? 0 থেকে √2 পর্যন্ত। দেখো তো ঠিক আছে কিনা, দেখো তো আমি আউটপুট হিসেবে মিনিমাম পাচ্ছি 0, ম্যাক্সিমাম পাচ্ছি √2। তুমি যদি জ্যামিতিকভাবে অ্যানালাইসিস করতে পারো, তাও কিন্তু তোমার এটা আনসার করা পসিবল। ওকে, আশা করি বুঝছো। এখন আসো আমরা একটু সামনে আগাই, একটু অন্যভাবে আগাই। এখন মনে করে একটা ফাংশন দিলাম তোমাদেরকে, জাস্ট উল্টা ফ্লিপ করে দিলাম। এখন তো দেখছি √2 - x², এখন আমরা দেখবো √x²-2। জাস্ট উল্টাই দিব। আমরা এখন বানাবো যে ফাংশনটা, সেটা হচ্ছে √x²-2। যেহেতু আমরা মাত্র শিখে ফেলছি যে আমরা জ্যামিতিকভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করতে পারি, সো লেটস মুভ দিস ওয়ে। আচ্ছা, তাহলে আমরা জ্যামিতিকভাবে এটাকে হ্যান্ডেল করি আগে। জিওমেট্রিক জিওমেট্রিক অ্যাপ্রোচ। তুমি অনেকভাবেই চিন্তা করতে পারো, আসলে তোমার জাস্ট ওই ফ্রিডমটা, ব্রেইনের মধ্যে ওই ফ্লেক্সিবিলিটিটা থাকা দরকার, যে এক এক সময় তোমার এক একভাবে চিন্তা করার রাইটটা আছে, তুমি ধরতে পারলে কাজ করে ফেলতে পারো যে কোনো ভাবে। তাই আমি বললাম y = √x²-2, তাই না? আবার কি করবো, আমরা স্কোয়ার করবো, y² = x², তাই না? y² = x²-2। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতেছো এটা এটা কিন্তু বৃত্ত না, এটা কিন্তু কি হয়ে গেছে? অধিবৃত্ত, তাই না? হাইপারবোলা। তো আমি এটাকে লিখতে পারি y², এটাকে উল্টা করে এইভাবে লিখবো আমরা, x² - y² = 2 বললাম। সো এখানে আমরা x² / 2 - y² / 2 = 1। তোমার যদি হাইপারবোলাতে তুমি কমফোর্টেবল থাকো, দেন মুভ দিস ওয়ে। আর যদি হাইপারবোলাতে তুমি কমফোর্টেবল না থাকো, তাহলে তুমি বুঝতেছো তোমার তো জ্যামিতি বীজগাণিতিক মেথড, অ্যালজেব্রিক মেথড তো আছেই। আমি হাইপারবোলাতে যাই, দেখে আর কি জিনিসটা আসলে যে এইভাবে করা যায় আসলে। সো বললাম x² / 2 - y² / 2। তো এটা তো একটা অধিবৃত্ত যার এই দুইটা মানই সমান আসলে, তাই না? দুইটা মান যদি সমান হয়, তাহলে আমরা এখানে এটাকে বলতে পারি এই যে, সে এক্স অক্ষ থেকে যা কাটবে ওয়াই অক্ষ থেকে তাই কাটবে, তাই তো? তাই আমি বললাম এখানে, এবং যেহেতু এখানে x² আগে পজিটিভ আছে, জিনিসটা এইভাবে থাকবে, জিনিসটা এইভাবে থাকবে। আর যেহেতু এক্স আর ওয়াই এর সাথে মাইনাস আকারে কিছু নেই, তাহলে বুঝতেই পারতেছি আমরা কেন্দ্র কোথায়, 0, 0-তে, সেন্টারটা 0, 0-তে। ওকে। এখন তুমি বলো, তোমার আউটপুট হিসেবে মিনিমাম ভ্যালু কত? এখানে ভ্যালুটা কত আসে? এটা কি 0, 0 থেকে √2 পরিমাণ দূরত্বে না? এটা কি এই পাশে 0, 0 থেকে √2 পরিমাণ দূরত্বে না? ইয়েস। এখন এটা এটা কার ভ্যালু বলো তো? এটা কি ইনপুট হিসেবে হিসাব না? তুমি দেখো একটু খেয়াল করে, তুমি ইনপুট হিসেবে, তুমি এক্স এর মান হিসেবে ইনপুট হিসেবে
এখানে কিন্তু কোনো ভ্যালু তুমি বসাতে, তোমার তোমার এই কার্ভটা শুরু হচ্ছে কই থেকে? √2, 0 থেকে। তার মানে তুমি ইনপুট হিসেবে √2, 0 বসাতে পারবা, আর এই পাশ থেকে -√2, 0 বসাতে পারবা। তার মানে তুমি এখান থেকে আগেই বলতে পারো যে তোমার ইনপুটটা আসলে -√2 থেকে ছোট, অথবা এদিক থেকে বললে +√2 থেকে বড়। তুমি কিন্তু ইন বিটুইন কিছু বসাতে পারতেছো না, ভালো করে খেয়াল করো। তুমি কিন্তু √2 থেকে ছোট কিছু বসাতে পারতেছো না। ওইদিকে মাইনাস, মানে তুমি বসাতে হলে এই পাশেরটা বসাবা, অথবা এই পাশেরটা বসাবা। জ্যামিতিকভাবে এটা বুঝতে পারা কিন্তু জরুরি। যদি না বুঝতে পারো তাহলে তো অবশ্যই রাস্তা আছে, একটু পরে দেখাবো। তাহলে আশা করি ডোমেইনটা বুঝতে পারছো। আমরা জ্যামিতিকভাবে গেস করলাম যে আমাদের ডোমেইনটা কিরকম হবে এখানে। ডোমেইনটা হবে কাইন্ড অফ এরকম যে এক্স এর মানটা হয় √2 থেকে বড় অথবা সমান, অথবা -√2 থেকে ছোট অথবা সমান। নাথিং ইন বিটুইন, এর ইন বিটুইন কিছু থাকবে না। যদি বলি এখন আউটপুটটা কি, দেখো তুমি খেয়াল করে, আউটপুটটা 0 না? তো আউটপুট দেখো তুমি এদিকেও ইনফিনিট পর্যন্ত আউটপুট পাচ্ছ, কারণ 0 থেকে শুরু করে অসংখ্য পাচ্ছ না এখানে, এটা তো বাড়তে থাকবে বাড়তে থাকবে। এদিকে তো অনেকগুলো পাচ্ছ। তার মানে প্লাস মাইনাস সকল আউটপুট তুমি পাচ্ছ। তাহলে আমি এখানে বলতেই পারি যে আমার আউটপুটটা এখানে, আউটপুট এখানে কি আসবে? আউটপুট এখানে আমার আসবে মাইনাস, মানে সকল পজিটিভ আসবে। তো বাইরে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে তোমার, তুমি কিন্তু এই পাশটা নিতে পারবা না। কেন? কারণ তোমার তো ফাংশন বানানো লাগবে, তুমি যে কিন্তু ওয়াই এর পজিটিভ ভ্যালুটা নিচ্ছ, তো তুমি এই পাশটা বাদ দাও, যেহেতু এটা ফাংশন না, তুমি এই পাশটা বাদ দিবা। তাহলে তুমি বুঝতেছো নিশ্চয়ই, তুমি জাস্ট পজিটিভ পার্টটা পাচ্ছ। তাই তুমি বলতে পারো আউটপুট হিসেবে তুমি কি পাবা? 0 থেকে সকল পজিটিভ বাস্তব সংখ্যা পাবা। তাহলে বলবো এইভাবে 0 টু ইনফিনিট। সো এটা হচ্ছে আমাদের জ্যামিতিক অ্যানালাইসিস। খুব দ্রুত ধরতে পারলে খুব দ্রুত আনসার করে ফেলতে পারবা। এখন আসে আমরা বীজগাণিতিকভাবে আগাই এখানে। তাই আমি বললাম আমাদের এখানে এলজেব্রিক অ্যাপ্রোচ বা ফাংশন যেভাবে সলভ করা হয় সেভাবে যদি আমরা আগাই এলজেব্রিক অ্যাপ্রোচে, তো আমরা বললাম আমাদের ফাংশনটা কি বলছে, ফাংশনটা বলছে ফাংশন অফ এক্স সমান √x²-2, তাই না? হ্যাঁ। এখন তুমি আবার সেম লজিকে আগাও যে আমরা যেহেতু রুট ওভারের ভিতরে সামথিং আছে, তো সেই সেই সামথিংটা 0 থেকে ছোট হতে পারবে না। তাই আমি বলবো এখানে আমার সেম কথা, x²-2 শুড বি গ্রেটার অর ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি বলবো? x² শুড বি গ্রেটার অর ইকুয়াল টু 2। এই যে আসছে ওই কথাটা, এক্স গ্রেটার অর ইকুয়াল টু +-√2। একটু আগে বলছিলাম না, যখন গ্রেটার অর ইকুয়াল টু প্লাস মাইনাস সামথিং হবে, তখন তোমার আনসারটা হবে এরকম, এক্স লেজার ইকুয়াল টু -√2, অথবা এক্স গ্রেটার অর ইকুয়াল টু √2। এটা কিন্তু তোমাকে আমি বলছি মুখস্থ করতে, কিন্তু এখানে কিন্তু আমি তোমাকে ঠিকই বুঝাই দিছি যে আসলে ইনপুট হিসেবে কি বসতে পারে। তুমি খুব সুন্দর মতো বুঝতেছো, কারণ দেখো এক্স এর এই মানগুলোর জন্য কিন্তু দেয়ার ইজ নো ওয়াই। তাহলে এক্স এর ইনপুট হিসেবে তুমি এক্স এর মান √2 অথবা তার বড় বসাবা, অথবা -√2, মানে -√2 অথবা তার থেকে ছোট কিছু বসাবা। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা, তাই না? আচ্ছা, তো এই ব্যাপারটা তো অবশ্যই তোমাদের মুখস্থ আছে বাই নাও, একটু আগে বলছি এই কথা। গেল। এখন যদি বলি আমি রেঞ্জটা, তাহলে এখান থেকে বলতে পারি আমরা এখান থেকে ডোমেইনটা কি আসবে। ডোমেইনটা এখানে আমরা এইভাবে লিখবো, -√2 থেকে বড়, -√2 থেকে ছোট অথবা সমান। তাহলে এটাকে কিভাবে লিখবো আমরা? এই যে আমরা বলবো এখানে -∞, -√2 থেকে ছোট অথবা সমান, তো আমি এটাকে থার্ড ব্র্যাকেট দিব। আর এখানে ইউনিয়ন দিয়ে এখান থেকে শুরু করবো আমরা √2 থেকে শুরু করে পজিটিভ ইনফিনিট পর্যন্ত। সো আমরা কিন্তু এখানে √2 কে ইনক্লুড করছি। কিন্তু খেয়াল করো, √2 থেকে -√2 থেকে +√2-র ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা সুন্দর মতো বাদ দিয়ে দিচ্ছি, কারণ -∞ টু -√2, তারপরে লাফ দিয়ে আমরা চলে আসছি কই? √2 থেকে ইনফিনিট। মাঝখানে যে জিরো ছিল, কিছু একটা ছিল, দেখো সুন্দর মতো জ্যামিতিকভাবে কিন্তু খুব সহজে বোঝা যায়। মাঝখানে কিন্তু এই জায়গাটা আমরা স্কিপ করছি, কারণ দেয়ার ইজ নো ইনপুট ফর দিস হাইপারবোলা ইন ইন দিস রিজিয়ন। আশা করি বোঝা যাচ্ছে। আচ্ছা, ওকে। তো এখন আসো রেঞ্জটা কি আসবে। রেঞ্জটাও তো এখান থেকে দেখে দেখে বলা যায়। তুমি খেয়াল করো এখানে কেন আমরা এত সুন্দর মতো 0 টু ইনফিনিট পাচ্ছি, কারণ তুমি দেখো এক্স এর মানকে আগের বার কিন্তু 2 - x² ছিল, তাহলে এক্স এর একটা লিমিটেশন ছিল যে এক্স এর মানটা খুব বড় হতে পারবে না। √2 থেকে বড় হইলেই আনসারটা নেগেটিভ চলে আসে, √2 নেগেটিভ সংজ্ঞায়িত হয়ে যায় বা জটিল সংখ্যা হয়ে যায়। এখানে দেখো তোমার কিন্তু শর্তটা কি? এক্স এর মানটা জাস্ট মেক শিওর করতে হবে এক্স এর মানটা যদি এমন না হয় যাতে করে সেটা নেগেটিভ হয়ে যায় রুটের ভিতরে। তো তুমি এক্স এর মানটা কি বসাতে পারবে না? 1 বসাতে পারবে না। কি হবে? 1 - 2 নেগেটিভ। 2 বসালে কি হবে? এরপরে কোনো সমস্যা নাই। তাহলে তুমি যদি √2 বসাও, তাহলে কি আসবে বলো তো? এবং তুমি গ্রাফ থেকে কিন্তু খুব সহজেই বোঝা যায়। তুমি দেখো ওয়াই এর মানটা মিনিমামই 0, এর নিচে কিন্তু নাই, কারণ ফাংশন হওয়ার জন্য কিন্তু এটা এইভাবে যেতেই পারবে না, কারণ এইভাবে যাওয়া মানে কিন্তু সে আর ফাংশন না। তোমাকে কিন্তু জাস্ট পজিটিভ পার্ট নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? তুমি জাস্ট পজিটিভ, তুমি জাস্ট এই যে এখন এইখানে খেয়াল করো, তুমি জাস্ট পজিটিভ পার্ট নিয়ে কাজ করবা। ওকে। তাহলে ওয়াই এর মানটা
মিনিমাম জিরো, বাকিটা কিন্তু এর থেকে বেশি। আর তুমি যদি এখানে চিন্তা করো বীজগাণিতিকভাবে, তুমি দেখো এক্স এর মান তুমি যদি √2 বসাও, √2 স্কোয়ার -2 কি আসবে? জিরো। তুমি যদি √2 থেকে কম কিছু বসাও, স্কোয়ার করলে তো সেটা 2 থেকে কম হবে। তো 2 থেকে কম একটা সংখ্যা থেকে 2 কে বাদ দিলে তো আনসার নেগেটিভ আসবে। তাহলে তুমি বুঝতেছো নিশ্চয়ই যে আমরা এখানে মিনিমাম পাবো জিরো, আউটপুট হিসেবে ম্যাক্সিমাম তো ইচ্ছা মতো পাবো। ঠিক আছে, তো জিরো থেকে ইনফিনিট হচ্ছে আমাদের রেঞ্জ। এই ব্যাপারটা আশা করি বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না কারো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, আসলে আমরা একটু অন্য স্টাইলের ফাংশনে যাই, যেখানে আমরা আরেকটু ভিন্ন কাজ করব। তো মনে করে বললাম এখন আম, একটা ফাংশন দিলাম, এখন তোমাদেরকে আর কি রাখলাম, এটা আমি একটা ফাংশন দিই। মনে করে বললাম ফাংশনটা হচ্ছে, সবই তো মুছে দিলাম। হ্যাঁ, বললাম এখন ফাংশন অফ এক্স সমান x² - a² ডিভাইডেড বাই x - a। চেহারাটা চেনা চেনা না? তোমরা এই চেহারা অনেক দেখছো লিমিটের মেথ করার সময়। আমরা এখানে কিন্তু সেই জিনিসটা নিয়ে আসবো, লিমিটের কনসেপ্ট আমরা এখানে আনবো, বাট একটু পরে। আগে আমরা মেইন স্টাইলে বুঝে নেই। তাহলে আবার দেখো এখানে একটা ভগ্নাংশ আছে। ভগ্নাংশ মানে কি? নিচের দিকে একটু খেয়াল করতে হবে যে নিচে কখনো জিরো আসতে পারবে না। So আমরা আবার সেম কথা বলবো, x - a ক্যান নট বি ইকুয়াল টু জিরো। সো এক্স ক্যান নট বি ইকুয়াল টু এ। ওকে, তো আমরা বুঝতেই পারতেছি এখানে ইনপুট হিসেবে আমরা এ দিতে পারবো না, এছাড়া যা ইচ্ছা দিতে পারবো। তাই বলবো, তাহলে আমাদের ডোমেইনটা কি? ফাংশনের ডোমেইনটা হচ্ছে সকল বাস্তব সংখ্যা এক্সেপ্ট এ। এখন যদি বলা হয় রেঞ্জটা কি, রেঞ্জটা ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, কারণ তুমি যদি লিমিট পারো তোমার জন্য কিন্তু এটা খুব বেশি কঠিন না। খেয়াল করবা, আমরা কিন্তু ইনপুট হিসেবে এ বসাতে পারি না, তাই না? কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা এখন লিমিট অ্যাপ্লাই করব। এ তো ইনপুট হিসেবে বসাতে পারি না, বাট ওই যে লিমিটের একটা চিকন বুদ্ধি ছিল না, যে যা বসাতে পারি না তার কাছাকাছি কিছু একটা বসায় আমরা দেখি মানটা কি আসে। সো ওটা তো আমরা বসাতে পারি না, তো ওটার কাছাকাছি কিছু একটা বসালে যা আসে তাই কি লিমিট না? আমরা তো লিমিট নিয়ে অনেক কাজ করছি, আমরা সেই বুদ্ধিটা করি। এখন আমরা বললাম এটাকে আমরা একটু সাজাই। লিমিট আমরা বললাম এক্স টেন্স টু এ। ওই যে আমরা এক্স এর মান কিন্তু এ বসাচ্ছি না, কারণ আমাদের রেস্ট্রিকশন আছে, আমরা এক্স এর মান এ বসাতে পারবো না। বসালে আমাদের ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যায়, তো আমরা এটা বসাবো না। তো আমি বলবো কি এখন, লিমিট এক্স টেন্স টু এ x² - a² ডিভাইড বাই x - a। এখন বাকিটা তোমরা বুঝো, এটা তো একটা সহজ প্রশ্ন, যে লিমিট এক্স টেন্স টু, এখানে আমরা কি করব? এটাকে লিখবো আমরা x+a ইন্টু x - a ডিভাইড বাই x - a। যেহেতু এক্স টেন্স টু এ, এক্স এ না, তাই x - aও জিরো না। তো যেহেতু জিরো না, তাই আমি কিন্তু এটাকে ভাগ করতে পারি। মাথায় রাখবা, কোনো কিছু দিয়ে ম্যাথমেটিক্সে ভাগ করার জন্য শর্ত হচ্ছে দ্যাট ক্যান নট বি জিরো। তো আমরা যেহেতু বলেই আসছি এক্স টেন্স টু এ, এক্স তো এ না, তাহলে x - aও জিরো না, তাহলে কাটতেই পারি। তো কি থাকলো? x+a। এরপরে আমরা কি করি? ডিরেক্ট এই এটা আমরা এখানে বসাই দেবো, যেহেতু এখানে এখন এ বসাতে কোনো সমস্যা নেই। একটু আগে সমস্যা কি ছিল? ওই যে 0/0 ফরম্যাট ছিল, অসংজ্ঞায়িত ছিল, তখন বসানো যায় নাই। এখন তো সাইজ হয়ে গেছে, বসাই দেবো। কি আসবে আনসার তাহলে? a+a সমান 2a। এখন দেখো, এ কিন্তু আমাদের এই ফাংশনে একটা রেস্ট্রিক্টেড ইনপুট। সেই রেস্ট্রিক্টেড ইনপুট বসালে মানে কোনো এক সিস্টেম করে তো আমরা বসাইছি, যে আউটপুটটা আসে, দিস আউটপুট ইজ নট সাপোজ টু বি দেয়ার। কারণ আমরা এখানে একটা নিষিদ্ধ ইনপুট বসাইছি, যেটা আসলে বসানোর কথা না। তো বসালে, এটা বসালে যা আসে, আমরা কিন্তু 2a পাই না। লিমিটের কনসেপ্টটা তো তোমার যদি মনে থাকে, আমরা কিন্তু আসলে 2a পাই না। আমরা a এর কাছাকাছি মান বসাই, আমরা 2a এর কাছাকাছি মান পাই। উই নেভার রিচ টু এ, উই জাস্ট অ্যাপ্রোচ টু এ। কথা কি মনে আছে? তো এই যে আমাদের আউটপুটটা, লিমিট এক্স টেন্স টু এ বসানোর কারণে যে আউটপুটটা আসছে, এই আউটপুটটা কিন্তু কখনো আসবে না। তার মানে কি? তুমি বলবা রেঞ্জ সকল বাস্তব সংখ্যা আসবে এক্সেপ্ট টু এ। তো যে ম্যাথগুলোতে তোমার লিমিটের চেহারা পেয়ে যাবা, সেই ম্যাথগুলোকে জাস্ট ওই ওই সংখ্যাটা যেটা বসানো যায় না, সেটাতে লিমিট ধরে যে আউটপুটটা আসবে, সেটা আউটপুট হিসেবে আসবে না। কারণ আমরা তো আসলে অ্যাপ্রোচ করি ওইটাকে, আউটপুট হিসেবে তো ওটা আসে না। আমরা অ্যাপ্রোচ করতেছি চারকে, চার কিন্তু আসবে না। যেমন ধর আমি যদি এখানে বলি যে x² - 2² ডিভাইডেড বাই x - 2। তো আমি যদি এখন বলি টু তো বসাতে পারি না, কিন্তু টুর কাছাকাছি কিছু বসালে কি হয়? ওই যে x+2 ইন্টু x - 2 ডিভাইড বাই x - 2, x - 2 কার x+2, টু এর জায়গায় টু বসে, এক্স এর জায়গায় টু বসে কি আসে? 4। তো আমাকে তো 4 পাওয়ার কথা না, কারণ আমি তো এক্স এর জায়গায় টু বসাতে পারবো না। তো ওই যে ট্রিকটা, সেটা একটা মনে করবা, যে আউটপুট আমরা লিমিট এর সিস্টেম পেয়ে গেলে এই সেম ভ্যালু যেটা বসানো যায় এক্স এর মান হিসেবে, সেটা বসায় সেটাতে টেন্স টু বলে আমরা লিমিটেড আনসার যা পাই, সেটা কিন্তু আসলে আউটপুট হিসেবে আসার কথা না। তো আমরা বলবো রেঞ্জ আর এক্সেপ্ট টু এ।
টু এ বাদ দিয়ে সকল সংখ্যা আসতে পারে, ঠিক আছে, আউটপুট হিসেবে। তো খুবই সুন্দর একটা টেকনিক, আশা করি মনে থাকবে। এখন আরেকবার মনে করে দিই তোমাদেরকে, এটার মতো আরেকটা কি ছিল একটু খেয়াল করতো, আমি ভুলে বলে লিমিটে লিখে ফেলছিলাম। ধরো বললাম ফাংশন অফ এক্স, এখন তোমাকে বললাম এটা আবার সিমিলার চেহারা, বললাম এখন যে এখানে এক্স স্কোয়ার এ স্কোয়ার, তো আমি এখানে বললাম এক্স স্কোয়ারও না এ স্কোয়ার না, আমি এখানে বললাম এক্স কিউব এ কিউব। চেহারা নিশ্চয়ই চেনা চেনা লাগতেছে। আবার সেম কথা, ডোমেইনের কাজ যখন করবো তখন আমরা বলবো কি, এক্স মাইনাস এ ক্যান নট বি জিরো, তাহলে এক্স ক্যান নট বি এ। তো বুঝতেছো নিশ্চয়ই, চেহারা তো আবার সেই লিমিটের ম্যাথ, তাই না? তো চেহারা যে লিমিটের ম্যাথ, সেখানে আমরা লিমিট অ্যাপ্লাই করেই ফেলবো। আমরা বলবো যেহেতু এ বসানো যায় না, আমরা এর লিমিটিং মানে এর কাছাকাছি কিছু একটা বসাবো। আমি কঠিন টার্মে যাচ্ছি না। এর কাছাকাছি কিছু বসানো মানে কি, আমরা লিমিটের স্টাইলে আগাবো, তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউব না, তাই আমি বলবো এখানে এ মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস, এই ফরম্যাটটা আশা করি মনে আছে, এ এক্স প্লাস এ স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস এ। তো আবার সেম কথা, এক্স তো টেন্স টু এ, এক্স তো এ না, তো এক্স মাইনাস এও জিরো না, কাটাকাটি করা যায়। এখন যেহেতু এখানে ফরম্যাটটা সংজ্ঞায়িত চলে আসছে, তাই আমরা এখানে এক্স এর জায়গায় বসাই দিই এস স্কোয়ার, এ ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কি আসছে থ্রি এস স্কোয়ার। সো এ তো বসানো যায় না, তাই থ্রি এস স্কোয়ারও পাওয়া যায় না, তাহলে আউটপুটটা থ্রি এস স্কোয়ার বাদে সব আসবে। তো এই হচ্ছে মজার ব্যাপার, লিমিট স্টাইলের চেহারাগুলো আসলে আমরা লিমিটের মতো করে মিলিয়ে ফেলতে পারবো। সো দ্যাট ইজ রেঞ্জ সমান আমরা বলবো আর এক্সেপ্ট থ্রি এস স্কোয়ার। রেঞ্জটা হচ্ছে সকল বাস্তব সংখ্যা এক্সেপ্ট থ্রি এস স্কোয়ার। তোমরা ভাবতে পারো যে আমরা তো এটা লা হসপিটাল দিয়েই পারি। হ্যাঁ, অবশ্যই পারো, কোনো ব্যাপার না। যদি বুঝতে পারো যে এখানে জিরো বাই জিরো ফর্মেট আসছে, তো অবশ্যই টু এক্স মাইনাস জিরো, নিচে ওয়ান। তো টু এক্স এর জায়গায় এখন টু এ বলবে, এই যে আনসার টু এ, তাহলে আর বাদ টু এ। তুমি যদি এখানে লা হসপিটাল অ্যাপ্লাই করে কি হবে, ওই যে আবার সেম কথা, আহ, আগে চেক করতে হয় লা হসপিটাল পাওয়ার জন্য যে এক্স এর মান এ বসালে এটা অসংজ্ঞায়িত হয় কিনা। না, অসংজ্ঞায়িত হয় কিনা, ইয়েস হয়। দেখো তো এক্স এর মান এ বসালে কি আসে এখানে, এস এ কিউব মাইনাস এ কিউব জিরো, এ মাইনাস এ জিরো, তাহলে লা হসপিটাল অ্যাপ্লাই করা যায়। এখন ডিফারেন্সিয়েশন করো উপরে, থ্রি এক্স স্কোয়ার মাইনাস জিরো ওয়ান। তো থ্রি এক্স স্কোয়ার এখন তো সংজ্ঞায়িত হয়ে গেছে ফর্মেটটা, মানে এ বসানো যায়। তখন কি পাচ্ছ, থ্রি এক্স স্কোয়ারের জায়গায় এ বসাইলে থ্রি এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়ান, তো থ্রি এক্স স্কোয়ার। আউটপুট থ্রি এক্স স্কোয়ার মানে কি, থ্রি স্কোয়ার আসতে পারবে না, কারণ আবার মনে করবা আমরা এক্স এর মান এ বসাতে পারি না। তো এক্স এর মান এর কাছাকাছি বসিয়ে যা আসে তাও আমরা পাবো না। এই কনসেপ্টটা বুঝলেই লিমিটের জিনিসগুলো, এই স্টাইলের লিমিটগুলো তোমাদের খুব সহজে হয়ে যাবে। তো এখন যেহেতু তোমরা শিখে গেছো, তোমাদের এখন এটাও মনে পড়ার কথা, এটাও তোমরা করছি না যারা একটু লিমিটের ম্যাথগুলা করছো, তাই এটাও জানো চেহারাকে চেনা চেনা লাগে কিনা একটা দেখো তো। আমরা কি দিন শেষে এটা ডিসিশন নিয়েছিলাম না যে এই ধরনের আনসারটা কি হয়, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আশা করি মনে আছে। এখন যদি তোমাকে আমি বলি যে একটা ফাংশন দিলাম তোমাকে আমি, ফাংশন অফ এক্স, তোমাকে বললাম এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স মাইনাস এ। ডোমেইনটা তো ডিরেক্টলি বলা যায় যে ডোমেইনটা কি, এখন তো তুমি বুঝেই গেছো বাই নাও যে ডোমেইনটা হচ্ছে কি, সকল বাস্তব সংখ্যা এক্সেপ্ট এ। রেঞ্জটা কি হবে বুঝে গেছো এখন, লিমিট করে যা আসে তা আসবে না। তাই বলবো আর বাদ কি জানি ছিল এরকম থাকলে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। বিশ্বাস না হলে লা হসপিটাল অ্যাপ্লাই করে দেখো। লা হসপিটাল নাকি লা হপিটাল নাকি লপিটাল, সেটা তোমাদের চিন্তা না করলেও চলবে। সো মাঝে মধ্যে আমি হসপিটালই বলে দিই। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে, আশা করি এটুকু ক্লিয়ার। আমি জাস্ট চাচ্ছি তোমরা ন্যাচারালি ডোমেন রেঞ্জের ব্যাপারটা বুঝো, রাদার দেন কিছু আহ, ফালতু শর্টকাট। ঠিক আছে, ফালতু শর্টকাটগুলো কাজে লাগে তাদের যারা জিনিসটা বুঝে, আর যারা বুঝে না তারা ফালতু শর্টকাট দিয়ে আবার ওই আবার সেম বাস খায়। তো তুমি যদি আসলেই এগুলো আগে থেকে না করে থাকো, সেই ক্ষেত্রে আমার আমি সাজেশন দিব তোমাকে, একটু বোঝার চেষ্টা করো। জাস্ট এই ভিডিওটা দেখলে কিন্তু তুমি অনেকটাই ক্লিয়ার হয়ে যেতে পারবা। ওকে, তারপর আসলে লগারিদমিক ফাংশনের ক্ষেত্রে কিছু কথাবার্তা। লগারিদমিক ফাংশন, এটাও কিন্তু শাস্ত্রের পছন্দের টপিকের মধ্যে পড়ে, লগারিদমিক ফাংশন। লগারিদমিক ফাংশনের ক্ষেত্রে আমরা জাস্ট যেটা মাথায় রাখবো, এই ধরনের ফাংশন দিয়ে তোমাকে ডোমেন রেঞ্জ যদি জানতে চাই, সেক্ষেত্রে তোমার লগের কিছু বেসিক জানা থাকা লাগবে। যেমন ধরো আমরা যখন লিখি লগ বেস লিখি এ আর লগ করি বি এর, এখানে যেটা তোমার প্রথম কথা মনে রাখা লাগবে সেটা হচ্ছে লগের বেসিক কিছু তোমরা পারো। যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে লগ এ টু দি পাওয়ার বি, মাথায় রাখবা এই এটা কিন্তু বেস, এখানে কিন্তু আমি বেস লিখি নাই। তো যখন এরকম থাকবে সামথিং টু দি পাওয়ার সামথিং, তখন তুমি যেটা করতে পারো এটাকে বলতে পারো বি লগ এ। আই হোপ এটা তোমরা পারো, এটাতে কোনো সমস্যা নাই। ওকে, তো লগ এই যে আমরা বলে বি এর লগ করলাম, ভিত্তি হচ্ছে এ, এই এ এর মানটা কিন্তু কখনোই ওয়ান হতে পারবে না, জাস্ট মনে রাখবা। আর বি এর মানটা কখনো নেগেটিভ হতে পারবে না, অর্থাৎ ইট শুড অলওয়েজ বি গ্রেটার
দেন জিরো। ও ইকুয়াল টু জিরো হইতে পারবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে আমাদের এটা মাথায় রাখা লাগবে যে আমাদের যাকে লক করব, ইট শুড অলওয়েজ বি গ্রেটার দেন জিরো, আর ভিত্তিটা অলওয়েজ শুড বি নট ইকুয়াল টু ওয়ান। এটা নেগেটিভ হইতে পারবে না। অর্থাৎ আমি একবার এখানে বলে দিই, এটা তো ওয়ান হতে পারবেই না, নেগেটিভ হইতে পারবে না। তাহলে এটাও মাথায় রাখবো যে এই যে ভিত্তিটা যাকে বানাবো সে অবশ্যই গ্রেটার দেন জিরো হতে হবে, অ্যান্ড নট ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ জিরো থেকে বড় সকল সংখ্যা এক্সেপ্ট ওয়ান। জিরো থেকে বড় সকল সংখ্যা এক্সেপ্ট ওয়ান। তো ওয়ান দিলে আসলে জিনিসটা হয় না। আর বি সবসময় জিরো থেকে বড় হতে হবে। ঠিক আছে, তুমি জিরো অথবা জিরো থেকে ছোট কোনো কিছু বসালে লগ অসংজ্ঞায়িত আসবে। বিশ্বাস না হলে করে দেখাই, তোমরা নিজেরাই বুঝতে পারবা। ধরো আমার ক্যালকুলেটর গেল কই, হ্যাঁ, নিচে। ধরো আমি এখানে লগ করতেছি, তা আমি বললাম এখানে ওয়ান, মানে ওয়ান ভিত্তি। আমি এখানে বললাম 10। তুমি একটু চিন্তা করে দেখো লগের মেইন কনসেপ্টটা কি, যে এই যে আমি বললাম লগ এ ভিত্তি আর লগ করলাম বি এর, এটার মানে হচ্ছে এ এর পাওয়ার কত করলে বি আসে। তো তুমি বলো আমি যদি ভিত্তি ওয়ান দিয়ে দেই, একের পাওয়ার তুমি যা মন চাও দাও, তুমি কি জীবনে 10 পাবা? তার মানে ভিত্তি কখনো ওয়ান হতে পারে না, এটা এরর আসবে। আবার যদি আমি বলি আমি এখানে আমি ভিত্তি দিলাম 10, বাট আমি এখানে দিলাম জিরো, বলো তো 10-এর পর তুমি যা মন চাও দাও, তুমি কি কখনো জিরো পাবা? কখনো সম্ভব না। আবার আমি যদি এখানে ভিত্তি 10 দিলাম, আবার দিলাম -1, তুমি 10-এর পাওয়ার কি দিবা যাতে করে আনসার নেগেটিভ আসে? পসিবল না, এটা এরর আসবে। ঠিক আছে, আবার যদি আমি এখানে দিলাম একটা সুন্দর সংখ্যা 10, আর এখানে আমি ভিত্তি দিলাম <<1> কিছু একটা, বললাম আমি এখানে -2, তুমি -2 এর পাওয়ার কি বসাবা যাতে করে আনসার 10 আসে? এটা পসিবল না আসলে। -2 এর পর তুমি যা মন চায় বসাও, তুমি কখনো এটা মিলাতে পারবে না। ঠিক আছে, তাহলে এটা আমার মেইন কথা হচ্ছে ভিত্তি জিরো থেকে বড় হতে হবে, এবং যার লক করব সেও জিরো থেকে বড় হতে হবে। এগুলো কখনোই লেস দেন জিরো হতে পারবে না। ভগ্নাংশ হতে পারে, কোনো সমস্যা নেই, ভগ্নাংশ হতে পারে, কোনো ব্যাপার না, কিন্তু জিরো থেকে ছোট হতে পারবে না, জিরো হতে পারবে না। এগুলো সবসময় জিরো থেকে বড় হতে হবে, এই ব্যাপারটা মনে রাখবা। আর যে ভিত্তি যে নিচে যে থাকে, সে কখনোই ওয়ান হতে পারবে না, ওয়ান থেকে বড় হতে হবে। জিরো থেকে তো অবশ্যই বড়, জিরো থেকে বড় হিসেবে আমরা 0.2 বলতে পারি, কোনো সমস্যা নেই। ওয়ান থেকে ছোট হতে পারে, কোনো ব্যাপার না, মানে আমি 0.2 দিই, সেটা ডুয়েবল, মানে কোনো না কোনোভাবে 0.2 এর একটা পাওয়ার দিলে সেটা 10 বানানো সম্ভব। বাট তুমি এখানে কোনোভাবেই এক বসাতে পারবা না, তুমি কোনোভাবেই এখানে এক বসাতে পারবে না। তাহলে এই কথাটা মনে রাখবা। এখন তুমি বাকিটা তুমি নিজে নিজে ট্রেক করে দেখে নিও। আর একটু একটু মনে করে দিই যে লগের এই কনসেপ্ট আসলে কি। আমি যখন বলি 10-এর পাওয়ার 3 বললে আমরা কি পাই? 1000 পাই। 10-এর পাওয়ার 4 বললে আমরা কি পাই? 10,000 পাই। 10-এর পাওয়ার আমরা 5 বললে কি পাই? 1 লাখ পাই। তো এইগুলাকে যদি আমি লগের হিসেবে কনভার্ট করি, তাহলে জিনিসটা কিভাবে হবে? আমি বলবো 10 ভিত্তিক লগ অফ 1000। এই যে আমরা 10-এর পাওয়ার কত করলে 1000 পাই, 3 করলে না, এটার লগ হচ্ছে 3। 10 ভিত্তিক লগ অফ 1000 ইজ 3। তাই আমি যদি বলি এখন 10 ভিত্তিক লগ 10,000-এর কত, মানে হচ্ছে 10-এর পাওয়ার কত হলে 10,000 পাওয়া যায়? 4। বাকিটা আশা করি বুঝতে পারছো। তার মানে এই হচ্ছে সিম্পল কথা। তাহলে তুমি যখন বলবো এইভাবে যে লগ ভিত্তি হচ্ছে এক্স আর লগ করতেছি ওয়াই এর, তার মানে হচ্ছে এক্স এর পাওয়ার কত করলে আমরা ওয়াই পাই। তো মনে করো সেটা আমি বললাম 2, তার মানে হচ্ছে এক্স এর পাওয়ার 2 করলে আমরা পাবো ওয়াই পাই। তখন আমরা এইভাবে লিখি x⁻² সমান ওয়াই। তো এখানে কেন ওয়ান বসতে পারবে না সেটা তুমি অবশ্যই বুঝতে পারতেছো। নো ম্যাটার হোয়াট ইজ দ্য পাওয়ার অফ ওয়ান, তুমি কখনই ওয়ান ওয়াই পাবা না। ঠিক আছে, এই ব্যাপারটা মনে রাখবা আর কি। তো এটা মাথায় রাখবা, লগের ভিত্তি জিরো থেকে বড় হতে হবে, যার লগ করবা সেও জিরো থেকে বড় হতে হবে। ভিত্তির ক্ষেত্রে এক্সট্রা কথা, যে ভিত্তি কখনো ওয়ান হতে পারবে না। ঠিক আছে, এই ব্যাপারটা যদি মনে রাখো, তাহলে লগ নিয়ে তোমাদের আসলে একটু কম প্যারা হবে। আশা করি এই ব্যাপারটা বুঝাইতে পারছি তোমাদেরকে আমি। ওকে। ওকে, দেখি আর কিছু তোমাদেরকে অ্যাড করা যায় কিনা। আরো কিছু একটু টাইপ দেখাই। আশা করি বুঝছো। এখন যদি তোমরা নিজে, আমি ক্লাস বড় করতে চাচ্ছি না, কন্টেন্ট বাড়িয়ে, বেসিক কথাবার্তা তোমরা বুঝে গেছো। এখন তোমরা যেখান থেকে যে প্র্যাকটিস প্রবলেমটা পাচ্ছ সেটা জাস্ট সলিউশনটা দেখো, তুমি তোমার মতো করে সলভ করে দেখো সলিউশনটার সাথে তোমার কথা মিলতেছে কিনা, তাইলেই হবে। ওকে, আমরা এখন একটা সময় যে কিছু প্রশ্ন আসে তোমাদের একটা রাশি দিয়ে বলে যে এটার ম্যাক্সিমাম ভ্যালু কত অথবা এটার মিনিমাম ভ্যালু কত। নর্মালি এভাবে বলে ম্যাক্সিমাম কত, মিনিমাম কত। সেগুলো কিন্তু একটা টাইপের মধ্যে পড়ে। সো এটা একটা মাথায় রাখবা।
তোমাকে কোনো একটা রাশি দিয়ে যদি জিজ্ঞেস করে যে এটার ম্যাক্সিমাম ভ্যালু কত, এটার মিনিমাম ভ্যালু কত, মাথায় রাখবা এটা তুমি বীজগাণিতিকভাবে সলভ না করে ডিরেক্ট গুরুমান লঘুমানের কনসেপ্টে চলে যাবা। তোমাকে বললো এটার ম্যাক্সিমাম ভ্যালু কত, ধরো একটা প্রশ্ন বের করি আমি এখান থেকে। আম, কিছু কমন সেন্স তোমাদের শিখাই। ধরো আমি বললাম ওয়াই সমান 2x² +3x+9। যারা জ্যামিতি পড়ছে তারা অবশ্যই বোঝার কথা, দিস ইজ এ প্যারাবোলা, এটা একটা পরাবৃত্ত, যেটার যেহেতু ওয়াই একঘাতি তাই সে ওয়াই অক্ষ বরাবর থাকবে, এবং যেহেতু ম্যাক্সিমাম পাওয়ার এক্স এর, মানে এক্স এর পাওয়ার তো 2 না, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার বলা অংশের সহগটা যেহেতু পজিটিভ, তাই সে ওই অক্ষ বরাবর পজিটিভ দিকে থাকবে। যেহেতু ওয়াই একঘাতি তাই সে ওয়াই অক্ষ বরাবর থাকবে। যেহেতু x² এর সহগটা পজিটিভ তাই সে উপরের দিকে থাকবে। শীর্ষবিন্দুর কথা এটা আমার কনসার্ন না, বাট মাথায় রাখবে এটা, এই যে শেপটা, এই শেপ থেকে তোমার তো এটা বোঝার কথা যে এই গ্রাফের ম্যাক্সিমাম ভ্যালু বলতে কিন্তু কোনো শেষ নেই, তুমি কিন্তু চলতেই থাকবা চলতেই থাকবা, দেয়ার ইজ নো ম্যাক্সিমা, বাট মিনিমা আছে। দেখো তার ভ্যালুটা এর নিচে কিন্তু নামতেছে না, এটা কিন্তু তার মিনিমাম ভ্যালু, তাহলে এখানে লঘুমান এক্সিস্ট করে বা মিনিমা এক্সিস্ট করে। আর যদি আমি এখানে লিখতাম ওয়াই সমান -2x² +3x+9, তো তখন যদি বোঝার কথা যে আমার এখানে আমাদের পরাবৃত্তটা তো ওয়াই অক্ষ বরাবর ঠিক আছে, সেটা উপরের দিকে নাকি নিচের দিকে, এই যে এখানে যে x² এর শখটা নেগেটিভ না, তাই সে নিচের দিকে এইভাবে মুখ করে থাকবে। তো এটার চেহারা দেখো তোমার বোঝার কথা। আর বাই দ্য ওয়ে এটা কিন্তু এইভাবেই থাকবে, ব্যাপারটা এরকম না, এরকম থাকতে পারে, মানে এটা শিফটিংটা তো তোমার আমার 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 সুবিধা মতো করতেই পারি। তার চেহারাটা আশা করি বুঝতে পারছো। তো এটার ক্ষেত্রে একটু তাকায় দেখো, এখানে কিন্তু মিনিমাম বলতে কিছু নয়, এটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, নামতেই থাকবে, এটা কিন্তু কোনো শেষ নাই। তার মানে এখানে লঘুমান আসলে নাই, মানে এটা তো চলতেই থাকবে। বা এটার ম্যাক্সিমা আছে, অথবা অথবা এটাকে তুমি গুরুমান বলতে পারো, এটা আছে কারণ এটার একটা শেষ আছে, সর্বোচ্চ মান একটা শেষ আছে। তো এই ধরনের এক্সপ্রেশন দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে সর্বোচ্চ মান কত, সর্বনিম্ন মান কত। সো এক্ষেত্রে আমার অ্যাপ্রোচটা যেটা হবে, আমাদের সবার অ্যাপ্রোচ যেটা হবে সেটা হচ্ছে এই ধরনের প্রশ্ন, যে এটার ক্ষেত্রে তোমাকে কি জিজ্ঞেস করবে, এটার ক্ষেত্রে জিজ্ঞেস করবে তোমাকে সর্বনিম্ন মান কত, এটার ক্ষেত্রে জিজ্ঞেস করবে তোমাকে সর্বনিম্ন মানটা কত, আর এটার ক্ষেত্রে জিজ্ঞেস করবে সর্বোচ্চ মান কত। ঠিক আছে, আমরা এইটা নিয়ে কাজ করা শুরু করি। কিভাবে করবো এটা? গুরুমান লঘুমান স্টাইলে। আর কোনোভাবে যেখানে যে মেথডই দিক, এটার থেকে বেটার কোনো মেথড নাই আসলে। তোমাকে বলছে এখন ওয়াই সমান 2x² +3x+9, যদি এখানে পজিটিভ হয় সর্বনিম্ন মান পসিবল, কারণ এটার সর্বনিম্ন পসিবল বা সর্বোচ্চ তো চলতেই থাকবে, এটা তো কোনো শেষ নেই। তো আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করি। গুরুমান লঘুমান স্টাইল মানে কি, এখানে আমরা ডিফারেন্সিয়েট করবো, আমরা বলবো এখানে তোমাকে তো পরীক্ষায় এভাবে ওয়াই দিবে না, তোমাকে পরীক্ষায় বলবে 2x² +3x+9 এর সর্বনিম্ন মান কোনটা, তুমি তো ওয়াই বলবা, তুমি বলবা আমরা ধরি ওয়াই সমান 2x² +3x+9, তারপরের কাজ যেন কি ডিডিএক্স অফ ওয়াই করা, তো করো। ডিডিএক্স অফ ওয়াই তুমি কি বলবা 4x+3, আমরা কি জানি গুরুমান বা লঘুমানের জন্য ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল 0, তাহলে এখানে তুমি বলবা 4x+3 সমান 0, তুমি এখানে বলবা x সমান -3/4। ওকে, এখন এই যে x এর মানটা -3/4 আসলো, তুমি -3/4 এর জন্য কি পাবা? এটা তুমি এক দেখাতেই বলতে পারো সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ আসলে কি আমরা লঘুমান পাই না, সরি সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ আসলে কি আমরা লঘুমান পাই না। একটু খেয়াল করো, তুমি যদি এখানে সেকেন্ড ডেরিভেটিভটা করো, করতে হবে না, জাস্ট দেখে নাও ডিডি এক্স অফ ওয়াই সমান 4x+3, এটার পরের বার ডিফারেন্স করলে কি আসবে? 4 আসবে না? পজিটিভ না? তার মানে এক্স এর তো একটাই মান আসছে, সেই মানের জন্য তুমি অবশ্যই, যেহেতু ডিডি এক্স অফ সেকেন্ড ডেরিভেটিভটা বাই ডিফল্ট পজিটিভ, তাহলে তুমি এক্স এর এই মানের জন্য অবশ্যই লঘুমানটা পাবা। ঠিক আছে, তো পরীক্ষায় কিন্তু ট্রিক করতে পারে, পরীক্ষায় তোমাকে বলতে পারে এটার সর্বোচ্চ মান কত, একটা অপশন থাকবে কিন্তু নান অফ দিস, তুমি কিন্তু নান অফ দিস এখন দেখাইতে হবে, সেই জন্য আমি বলছি তোমার এটা বোঝা উচিত। ঠিক আছে, তো এখানে যেহেতু আমাদের বোঝাই যাচ্ছে সেকেন্ড ডেরিভেটিভটা পজিটিভ, তার মানে কি এক্স এর এই মানটা মেইন ফাংশনে, মেইন রাশিতে বসালে >0 হলে কি হয়? লঘুমান না? তো এক্স এর এই মানটা এখানে বসালে আমরা কি পাবো? লঘুমান বা সর্বনিম্ন মান। বসাও, -3/4 বসালে যা আসবে তাই আনসার। ঠিক আছে, তাই আমি বলবো অতএব আমাদের ওয়াই এর মিনিমাম ভ্যালুটা কি, 2 × -3/4 স্কোয়ার +3 × বাকিটা তো বুঝতেছই, বাকি বাচ্চাদের কাজ, বুঝবা আশা করি। এখন আমরা এটা নিয়ে একটু কাজ করি। এটা ক্ষেত্রে জিজ্ঞেস করছে কি সর্বোচ্চ মান কত, তাই না? আর এটা তোমাদের বোঝার কথা, যেহেতু আমরা এখানে পজিটিভ দিচ্ছি, তার মানে কিন্তু এর মানটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, কারণ তুমি এক্স এর মান বাড়াবা আস্তে আস্তে কি মানটা বাড়বে না? বাড়বেই তো। এক্স এর মান তুমি নেগেটিভ নাও, এটা তো ঘুরে ফিরে পজিটিভ, কারণ তুমি তো স্কোয়ার করতেছো দিন শেষে। তুমি এক্স এর মান নেগেটিভ বসাও, এই এক্সটা তো তোমার নেগেটিভ বসানোর কারণে অতটা বেশি কমাতে পারবে না, যতটা এই এক্সটা স্কোয়ার হওয়ার কারণে বেড়ে যাবে, তাহলে অবশ্যই এখানে মান বাড়তে থাকবে। এক্ষেত্রে লঘু মানটাই লজিক্যাল,
যদি জিজ্ঞেস করি এখানে গুরুমান কত বা সর্বোচ্চ মান কত, তখন তুমি বলবা নান অফ দিস। আর তোমার যদি ম্যাথমেটিক্যাল আগাও, তুমি নিজেই দেখবা সেকেন্ড ডেরিভেটিভ এখানে আনসার আসবে কত, এমনটা আসবে যেটা তুমি বুঝতেছো গুরুমান লঘুমানের কনসেপ্ট থেকে, যেটা আসলে পসিবল না। ঠিক আছে, এটার ক্ষেত্রে গুরুমান পসিবল না, এটার ক্ষেত্রে লঘুমান পসিবল না। এখন আমরা ওইটা করি। এই যে এটার ক্ষেত্রে বললাম সর্বোচ্চ মান কত, তা আমি আবার কি করব, আমি এখন আবার কথা শুরু করে, আমাকে প্রশ্ন তো ওয়াই দিবে না, জাস্ট এটার সর্বোচ্চ মান কত আমরা বলবো ওয়াই সমান -2x² + 3x + 9। কাজকে এরপরে ডিডি এক্স অফ ওয়াই কি আসবে, -4x + 3। তার চেহারাই বলে দিচ্ছে এটা যে একটা নেগেটিভ হিসাব, তাই না? এখন ডিডি এক্স অফ ওয়াই সমান আমরা 0 বলবো গুরুমান বা লঘুমানের জন্য, তাই আমি বলবো এখানে -4x + 3 সমান 0, 4x সমান 3। আমরা কি পাচ্ছি তাহলে এক্স সমান, মাথায় রাখবা এক্স এর মানটা কিন্তু গুরুমান বা লঘুমান না, এক্স এর মানটা বসালে আসবে আনসারটা। এখন একটু যদি খেয়াল করো, তোমার এখান থেকে সেকেন্ড ডেরিভেটিভটাকে আগে থেকেই বলা যাচ্ছে না যেটা নেগেটিভ আসবে, আর সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ কথা মানে কি, আসবে গুরুমান। তো তুমি এক্স এর এই মানটা এখানে বসাও, তুমি গুরুমান পাবা। তো বলবো অতএব ওয়াই ম্যাক্স, বা আমাদের যে রাশিটা দিচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু কত, -2 × 3/4² + 3 × 3/4 + 9। আশা করি বুঝতে পারছো। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে এটার ক্ষেত্রে সর্বনিম্ন মান কত, তো অবশ্যই তোমার বোঝা উচিত এই ক্ষেত্রে সর্বনিম্ন পসিবল না, আনসার হবে নান অফ দিস। কারণ অপশন তো থাকবে 10 12 কিছু একটা মান বসাই দিবে, বলবা নান অফ দিস। আর যদি এখানে জিজ্ঞেস করি, এখানে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় সর্বোচ্চ কত, এক্ষেত্রে সর্বোচ্চ পসিবল না। সো এই বেসিক কনসেপ্টটা তোমার যদি থাকে, আশা করি তুমি সলভ করতে পারবা। ওকে। ওকে, এর বেশি কি কিছু তোমাদের দরকার পড়বে? আম, না। তো আমি আশা করি তোমাদের এখন তোমরা যদি এখন সাস্টের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসটা দেখো, আমি যেটা ক্লাসে পড়াইছিলাম, এখন আশা করি ওগুলা থেকে ফাংশনাল ম্যাথগুলো সলভ করতে পারবা। আমি এখানে সাস্টের স্পেসিফিক কোনো প্রবলেম সলভ করাই নাই, বাট সাস্ট যে টাইপের প্রশ্ন করতে পারে, যেখান থেকে প্রশ্ন করতে পারে, সেই টাইপের কিছু প্রশ্ন সলভ করাইছি। এবং যেইটুকু কনসেপ্ট তোমাদের ন্যাচারালি বুঝে যাওয়ার মতো, সেগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আমি আশা করি ফাংশন থেকে আসলে এটলিস্ট সাহস করে কলম ঘুরাইতে পারবা, মাথা ঘুরাইতে পারবা। ওকে। ওকে, তাহলে দেখো ভিডিও এর বেশি লম্বা করা আসলে উচিত না, তোমাদের সময় আসলে হাতে খুব খুব একটা বেশি নাই, তাই যতটুকু কম্প্যাক্ট ভাবে পসিবল আমি শেষ করার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফিজ। এখন জাস্ট প্র্যাকটিস করতে থাকো, এখন জাস্ট ফাংশন থেকে যে যেটুকুই পড়ছো প্র্যাকটিস করতে থাকো। আরেকটা বিশেষ ধরনের ফাংশন আছে যেখান থেকেও ছোটখাটো প্রশ্ন আসতে পারে, বা তোমার বড় প্রশ্নের মধ্যে ওটা ঢুকাই দিতে পারে, সেটা হচ্ছে কোনটা, কম্পোজিট ফাংশন। ঠিক আছে, যেমন ধরো কম্পোজিট ফাংশন বলতে মূলত বোঝায়, ধরো আমি তোমাকে বললাম ফাংশন অফ এক্স সমান x² + 7, বা f(x), এখন তো f(x) বলতে হবে। এখন তারপরে বললাম আরেকটা ফাংশন যেটার নাম হচ্ছে জি, সেটাও এক্স এর ফাংশন। বললাম g(x) সমান হচ্ছে 2x + 4। এখন তোমাকে বললো f(g)(-2) সমান কত। এটা মূলত বোঝায় যে তুমি এখানে ফাংশন অফ g(x) করবা। সিম্পলি ব্যাপারটা কি, তুমি আগে g(-2) করবা, যা আসবে তাকে তুমি ফাংশন অফ করবা। অর্থাৎ ব্যাপারটা সিম্পলি এটা, ফাংশন অফ g(-2). মানে এটা মুখে বোঝানোর থেকে করে দেওয়াটা বেটার। তো এখানে যে আগে থাকবে তার মানে তার ভিতরে বাকিটা ঢুকবে আর কি। তো এখানে ও বলতে মূলত অফ বুঝে, এটা এটা মূলত বোঝায় এফ অফ জি অফ -2। তো আমি জিনিসটাকে একদম সুন্দর মতো লিখলাম, f(g)(-2). তো g(-2) কি আসবে, তুমি তাকে দেখতেছো g(x) কত, 2x - 4। তো এফ জায়গায় থাকলো, g(-2) কত হবে, 2 × -2 + 4। তো কত আসে বলো তো এখানে, ফাংশন অফ 2 × 2 = -4 + 4, তো 0 আসছে না। এখন তুমি মানে ফাংশন অফ এক্স এর চেহারা যাবা, এখানে কত আসলো, 0। তাহলে ফাংশন অফ জিরোটা কত, এখন তুমি ফাংশন অফ এক্স এর মেইনটা নিয়ে আসো, যেহেতু এখন আমরা শেষমেশ এফ এ চলে আসছি। ফাংশন বলতে কি এফ অফ 0 কত, এই যে 0² + 7, আনসার কত আসবে, 0। এই সেম ঘটনা যদি আমি উল্টাভাবে করি, আমি যদি বলি এখন জি অফ f(-2), তাহলে কিভাবে লিখবো এটাকে, g(f)(-2) আমরা সিম্পলি এইভাবে লিখবো। তাহলে এখন আগে ফাংশন অফ f(-2), তো f(-2) কত হবে তুমি বুঝতেছো নিশ্চয়ই। এফ এর ভিতরে যা ঢুকে তাকে আমরা কি করবো ইনপুট হিসেবে, x² + 7, তো তাহলে তাকে স্কোয়ার করতে হবে, তো কি বলবো আমরা, -2² + 7, তা কত আসতেছে, 7, 7 + 4।
তাহলে কত আসতেছে এখানে? আম, 7 4 তো 11, তাই না? তো জি অফ 11 এই কথার মানে কি? জি অফ 11 মানে হচ্ছে এখন তো জি অফ সামথিং না, তাহলে সেটা কি করে? ইনপুট হিসেবে আমি তাকে যা দিব সে ওইটাকে ডাবল করবে, 2 × x, তো 2 × 11 + 4, তাহলে কি আসলো এখানে? 11 2 × 22, এখানে আসলো আমাদের 11 2 × 22 +4, 22 আর 4 কত? 26। তো এই যে এফ অফ জি অফ -2 আনসার হচ্ছে 7, জি অফ এফ অফ -2 হচ্ছে 26। তো এই সিম্পল ব্যাপার, সেগুলা জাস্ট জানা থাকলে আর কি তুমি কাজ করতে পারবে, জানা না থাকলে আর কি সমস্যা। জানা থাকলে কিন্তু এগুলো কঠিন কিছু না, সহজই। তো আশা করি বুঝছো। দেন এরপরের যে টপিকটা যেখান থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে ইনভার্স ফাংশন বের করা। যেমন ধরো আমরা তো ইনভার্স ফাংশনের ব্যাপারে আইডিয়া রাখি, যেহেতু আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশন নিয়ে কাজ করছি। মেইন ফাংশনে ইনপুট হিসেবে যা যায়, আউটপুট হিসেবে যা আসে, ইনভার্স ঠিক তার উল্টা। ধরো আমি বললাম সাইন এক্স, ফাংশন অফ এক্স সমান যদি সাইন এক্স বলি, এখানে এই ফাংশনটাতে ইনপুট হিসেবে কি যায়? অ্যাঙ্গেল, কোণ যায়। আউটপুট হিসেবে কি আসে? রেশিও, sin 30। দেখো কোণ হিসেবে কি যাচ্ছে? 30, আউটপুট হিসেবে কি আসতেছে? হাফ। হাফটাকে লম্ব এবং অতিভুজের অনুপাত। যদি বলি ইনভার্স ফাংশন, যদি আমি এইভাবে বলি, মানে আমি এফ ইনভার্স এক্স বললাম, এখন এফ ইনভার্স এক্সটা কি হবে একটু বলো তো। এফ ইনভার্স এক্সটা কি হবে? ইনভার্সটাকে এইভাবে লিখা হয় কি, ইনভার্স, এই যে এফ ইনভার্স, এটা f⁻⁻1 না, বাই দ্য ওয়ে, এটা হচ্ছে এফ ইনভার্স এক্স বোঝায়। এটা হচ্ছে মূলত এখানে বলবো আমরা সাইন ইনভার্স এক্স। তো সাইন ইনভার্সে, ইনভার্সের ভিতরে কে ঢুকবে? আগের বার যেটা আউটপুট ছিল সেটা এখন ঢুকবে, তাহলে এখানে ইনপুট হিসেবে ঢুকবে রেশিও, হাফ ঢুকতে পারে, √3/2 ঢুকতে পারে, 1/√2 ঢুকতে পারে। আউটপুট হিসেবে কি আসবে? অ্যাঙ্গেলটা। তো মেইন ফাংশনে ইনপুট আউটপুটটা ইনভার্স ফাংশনের ঠিক উল্টাটা হয়ে যায়। আগের বার যারা ইনপুট ছিল তারা হয়ে যায় ইনপুট, আউটপুট। আগের বার যারা আউটপুট ছিল তারা হয়ে যায় ইনপুট। এই সিম্পল ব্যাপারটা, এইটাই তোমাকে পরীক্ষায় বলবে ইনভার্স ফাংশনটা বের করো। ঠিক আছে? তো আরো অনেক কথাবার্তা আছে, সেই কথাবার্তাতে এখন যাচ্ছি না। আগে বেসিক কিছু কথাবার্তা সেরে নিই, তারপরে দরকার লাগলে ওগুলোতে আসবো। ধরো তোমাকে বলা হলো ফাংশন অফ এক্স সমান x+7, এটা হচ্ছে তোমার ফাংশন। তারপর তোমাকে জিজ্ঞেস করলো এটার ইনভার্স ফাংশনটা নিচের কোনটা, বা এফ ইনভার্স এক্স সমান কত। অথবা আমাদেরকে বলতেই পারে এফ ইনভার্স -2 কত, অর্থাৎ তুমি আগে ইনভার্সটা বের করবা, দেন ওখানে -2টা বসাই দিও, সেটা তো পরের ব্যাপার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, যে মেথডটা আমি পার্সোনালি পছন্দ করি, অনেক অনেক ভাবে করে, বাট আমার পার্সোনালি যে মেথডটা পছন্দ সেটা হচ্ছে, যেমনটা ধরো আমি যদি বলি এখন ফাংশন অফ এক্স সমান x+7, তো তাই আমি বললাম ফাংশন অফ 2 সমান কত হবে? 2+7। ফাংশন অফ 3 সমান কত হবে? 3+7। ফাংশন অফ 4 সমান কত হবে? 4+7। ফাংশন অফ ডাব্লিউ সমান কি হবে? W+7। তো এই কথাগুলো যদি বুঝে থাকো, এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি ফাংশন অফ হোয়াট ইফ আই পুট এফ ইনভার্স এক্স এজ ইনপুট, আমি বললাম ফাংশন অফ এফ ইনভার্স এক্স সমান কি হবে? সহজ ব্যাপার। তো আমি যেরকম ভাবে একটু আগে এক্স এর জায়গায় 2 বসাইছি, এখানে এক্স এর জায়গায় 2 বসাই দিছি, এক্স এর জায়গায় 3 বসাইছি, এখানে এক্স এর জায়গায় 3 বসাই দিছি, এক্স এর জায়গায় 4 বসাইছি, এখানে এক্স এর জায়গায় 4 বসাই দিছি, এক্স এর জায়গায় ডাব্লিউ বসাইছি, এখানে এক্স এর জায়গায় ডাব্লিউ বসাই দিছি। তো আমি এখন এক্স এর জায়গায় এফ ইনভার্স এক্স বসাই দিলাম, তো এখানেও আমরা এক্স এর জায়গায় এফ ইনভার্স এক্স বসাই দিব, তাহলে কি আসবে? এফ ইনভার্স x+7। তো যেটা আমি এক্সপেক্ট করতেছি তোমাদের থেকে, তোমরা সেটা বুঝো। ফাংশন অফ ফাংশন ইনভার্স, কাটাকাটি না, যেমনটা তোমরা দেখে আসছো, সাইন অফ সাইন ইনভার্স এক্স, এটা তোমরা জানোই এক্স। তো এখানে আমি সেম কথা বললাম, এফ অফ এফ ইনভার্স এক্স, এফ আর এফ ইনভার্স কাটাকাটি, যেভাবে মন চায় চিন্তা করো, এক্স আসবে এফ ইনভার্স x+7। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এফ ইনভার্স এক্স সমান কি? x-7। এস সিম্পল এজ দ্যাট। এটা মনে হতে পারে এটা এত কঠিন করা কি দরকার, আমি তো উল্টা করে বললেই তো হইতো। আমি এ ফাংশন অফ এক্স সমান ওয়াই বলতাম, যেটা অনেক এভাবেও করা যায়। আমি ফাংশন অফ এক্স সমান ওয়াই বললাম, ওয়াই সমান x+7, দেন এক্স কে আমরা ওয়াই এর মাধ্যমে প্রকাশ করলাম, y-7। তারপরে বলতাম আমরা অতএব এফ ইনভার্স এক্স সমান x-7। তো আমার এই অ্যাপ্রোচটা পার্সোনালি পছন্দ না, কারণ একটু কঠিন যখন হয় ফাংশনটা, তখন পেচ লেগে যায়। স্পেস লাগার ব্যাপারটা আমার জানা আছে, তাই আমি বললাম আমি পার্সোনালি এটা পছন্দ করি। এখানে কোনো ওয়াই টয় নিয়ে আসা লাগে না, এফ ইনভার্স এক্সটাকে ঢুকিয়ে দাও, ও হিসাব করে নিয়ে জিনিস তোমার জন্য নিয়ে আসবে। আমার পার্সোনালি এটা পছন্দের মেথড আর কি। তাহলে এফ ইনভার্স এক্স কত? x-7। এখন তোমাকে বলছে, বলতেই পারে, এখন তোমাকে জিজ্ঞেস করলো এফ ইনভার্স -2 কত। তো এটা তো আর কঠিন কিছু না, এফ ইনভার্স -2 কি, সিম্পলি এক্স এর জায়গায় -2 বসাই দাও। আমি বললাম এখন অতএব এফ ইনভার্স -2 হচ্ছে কত? এক্স এর জায়গায় -2, -7, -11। ডান। আশা করি বুঝছো। একটু ঝামেলার মেতে যাই।
ধরো বললাম ফাংশন অফ এক্স সমান এক্স প্লাস বি, একটু আগে কিন্তু এটা নিয়ে কাজ করছিলাম আমরা, তাই না? 5x+6, 3x+9, এরকম কিছু একটা, এইভাবে আমি লিখলাম এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি। এখন তোমাকে বলা হলো এটার ইনভার্স ফাংশনটা বের করো। তো আমার মেথডটা কি? আমার মেথড হচ্ছে আমি যেখানে এক্স পাবো আমি ডিরেক্ট ইনপুট হিসেবে এফ ইনভার্স এক্সই ঢুকাই দিব। তো ঢুকাই দিই, আমি বললাম এখানে ফাংশন অফ এফ ইনভার্স এক্স। ওকে, এখানে আমরা এখানে এক্স এর জায়গায় কি বসাই দিব? এফ ইনভার্স এক্স প্লাস বি, এখানে সি ইন্টু এফ ইনভার্স এক্স প্লাস টি। এটাতে সুবিধা একটা, সেটা হচ্ছে তোমাকে ওয়াই নিয়ে ভাবতে হয় না। তোমরা যদি এগুলার দেখো ম্যাথ, তুমি দেখবা ওয়াই আর এক্স এর মাঝে মধ্যে পেস্ট লেগে যায়। একটু আগে শুরুর দিকে লাগছিল কিন্তু একটা ম্যাথ, ওই যে আমরা এক্স কে ওয়াই, ওয়াই কে এক্স এসব নিয়ে কাজ করছিলাম না, ঝামেলা কিন্তু লেগে যায়। তো এইভাবে করলে ঝামেলাটা আসলে লাগে না। সো এফ এফ ইনভার্স কাটাকাটি, এক্স থাকবে এখানে কি। এখন তোমার যদি মনে হয় যে এফ ইনভার্স এক্স বিরক্ত লাগতেছে, তখন তুমি ওয়াই না লিখে পি লিখো। মানে তুমি এখানে এইভাবে চিন্তা করো, আমি ধরে নিচ্ছি এখন এফ ইনভার্স এক্স সমান পি। পরে তুমি পি এর জায়গায় এফ ইনভার্স এক্সটা আবার নিয়ে আইসো। তাই আমি বললাম এ ইন্টু পি প্লাস বি সি ইন্টু পি প্লাস ডি। মানে হচ্ছে তুমি ম্যাথ করার সময় তোমার নিজের মতো করে তুমি সাজাই নাও, তুমি যেটা বুঝো সেটা, তোমার যেভাবে কমফোর্টেবল মনে হয় সেটা। So, আমি এফ ইনভার্স এক্স বারবার লিখতে কষ্ট হবে, তাই আমি কি করলাম, এফ ইনভার্স এক্স এর জায়গায় বললাম পি। ওয়াই নিয়ে আসেনি, কারণ ওয়াই নিয়ে আসলে গ্যাঞ্জাম লেগে যায়। তো আমি বললাম এখানে এই যে এটাকে এই পাশে নিয়ে আসি, সিপি এক্স। আমার কাজটা কি তাহলে বের করা? এফ ইনভার্স এক্স বের করা না, আমার তো কাজ হচ্ছে এফ ইনভার্স এক্সটাকে বের করা। তাহলে কাজ হচ্ছে আমার পি বের করা। আমি পিটাকে আলাদা করবো, সিপি এক্স প্লাস ডিএক্স সমান এপি প্লাস ডি। এখন পি ওয়ালাগুলোকে একসাথে করে ফেলবো। তো করলাম, পি কমন নিলাম, কি বললাম, তো কি পাচ্ছি তাহলে, সি এক্স মাইনাস এ সমান ডি মাইনাস ডি। কই থেকে আসলো? এপি প্লাস বি ছিল না, এটা তো এপি প্লাস বি ছিল, তাই তো বলি। তো এখানে আসবে আমাদের পি কমন নিয়ে এটাকে তো এই পাশে নিয়ে আসলাম, সি এক্স মাইনাস, এটা হবে কি বি মাইনাস ডিএক্স। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, খেয়াল করো তো। আমরা পাচ্ছি পি সমান বি মাইনাস ডিএক্স ডিভাইডেড বাই সি এক্স মাইনাস এ। তাহলে এখন এই পি এর জায়গায় পি এর আসল চেহারাটা নিয়ে আসো। দিস ইজ আওয়ার এফ ইনভার্স এক্স সমান কি বি মাইনাস ডিএক্স ডিভাইডেড বাই সি এক্স মাইনাস এ। এখন একটু যদি খেয়াল করো, জুম আউট করে, এখানে কিন্তু কিছু ঘটছে। মানে দেখো একটু খেয়াল করে, সব জায়গাতেই আছে, জাস্ট আগে পিছিয়ে হয়ে গেছে। দেখো এ বি সি ডি ছিল না, এ বি সি ডি আছে, কে জানি কই কই চলে গেছে। তো এই কই কই চলে গেছে ব্যাপারটা আসলে একটু মাথা খাটালে দেখবে। দেখো সি এক্স কিন্তু সি এক্স এর জায়গাতেই আছে, এ কিন্তু নড়াচড়া করে নাই। রাদার কি হয়েছে, এক্স কোথায়, এ এ খালি হয়ে এখানে চলে আসছে না। মানে ব্যাপারটা অনেকটা এরকম, যে ব্যাপারটা যে কিরকম আমি নিজেই প্যাটার্নটা খুঁজে পাচ্ছি না। সো দেখো প্যাটার্নটা আসলে মনে থাকে না, ঠিক আছে? প্যাটার্ন একটা আছে এখানে, তোমরা হয়তো বই খুলে পাবা। প্যাটার্ন আমার মনে পড়তেছে না, আমি খালি চোখে বুঝতেছি না প্যাটার্নটা কই থেকে কই চলে গেছে। বাট দেখো, তুমি যদি এভাবে করে ফেলতে পারো, ভালো। ওকে, আশা করি বুঝতে পারছো। তো কিছু তো এখানে হয়েছে যে কি জানি করতে হয়, বা আমি ভুলে গেছি, আমার মনে নাই, যাই হোক। তো আমি যদি ভুলে যাই, তুমিও আজকে শিখে কালকে পরীক্ষার সময় করতে পারবে না, জানা কথা। সো যেভাবে শিখেছি সেভাবে এটাকে অ্যাপ্রোচ করো, আশা করি তোমার জন্য বেটার হবে। দেখে আরো দুই একটা এক্সাম্পল প্রবলেম তোমার জন্য খুঁজে পাই কিনা, যেটা দিলে তোমার ইনভার্স ফাংশনের কিছু প্র্যাকটিস হলো আর কি। একটা প্র্যাকটিস প্রবলেম খুঁজে বের করি। দেখি তো কি দেয়া যায়। অনেক ফাংশন আছে বুঝছো, এগুলো তো পরে তুমি শেষ করার সুযোগ নেই, বাট যেটুকু জানা দরকার সেটুকু জেনে যাও, আশা করা যায় কাজে লাগবে। না, আর দরকার নেই, বাদ দাও। এটা একটু ট্রাই করে দেখি, এটা মেবি মজা হবে একটু করতে। দেখি একটু ট্রাই করি। ধরো বললাম ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স তোমাকে বলা আছে এক্স টু দি পাওয়ার এন প্লাস বি ডিভাইডেড বাই, একটু একটু বড় প্রশ্ন আর কি, একটু একটু পাওয়ারটা যে কোনো সংখ্যাই হতে পারে, সি এক্স টু দি পাওয়ার এন প্লাস ডি। এখন তোমাকে প্রশ্ন করছি এখান থেকে ইনভার্স ফাংশনটা বের করো। কিভাবে করবা? আমরা আমাদের আগের মেথডে যাবো। আমরা
এক্স এর জায়গায় ইনভার্স ঢুকাই দিব, এক্স ইনভার্স, এক্স এর জায়গায় আমরা এফ ইনভার্স এক্স বসাই দিব, তাহলে বলবো এখানে ফাংশন অফ এফ ইনভার্স এক্স। এখানে আমরা সিম্পলি আবার সেম কাজ করব, এফ ইনভার্স এক্স টু দি পাওয়ার এন প্লাস বি ডিভাইডেড বাই সি ইন্টু এফ ইনভার্স এক্স টু দি পাওয়ার এন প্লাস টি। এখন এখানে তো কাটাকাটি, তাই না? তাহলে কি হয়ে গেল, এক্স। এখন তুমি তোমার যেহেতু বুঝতে পারছো যে এফ ইনভার্স এক্স নিয়ে কাজ করাটা পেইনফুল, আমরা এখন এফ ইনভার্স এক্স এর জায়গায় পি বলে দিব। তাই বলতে পারি এখানে কি এ ইন্টু পি টু দি পাওয়ার এন প্লাস বি ডিভাইড বাই সি ইন্টু পি টু দি পাওয়ার এন প্লাস টি, দেন মুভ উইথ দেম। তাই বলতে পারি এখানে পি টু দি পাওয়ার এন ইন্টু সি এক্স প্লাস ডিএক্স। আর এই পাশে কি পি টু দি পাওয়ার এন, এটাকে একটু আগলে রাখো আর কি, হারাই ফেলো না। পি কিন্তু ধ্রুবক না, পি কিন্তু এফ ইনভার্স এক্স। জাস্ট আমরা কাজের সুবিধাতে এটাকে নিয়ে আসছি এখানে। ওকে, এখন আমরা কি করবো, পি টু দি পাওয়ার এন বলাগুলোকে একসাথে নিয়ে আসবো, কারণ এখানে আমাদের এফ ইনভার্স এক্স লুকানো আছে। পি টু দি পাওয়ার এন সি এক্স, সি এক্স ছিল, হ্যাঁ সি এক্স ছিল, সি এক্স মাইনাস এ, আর এখানে বি মাইনাস ডিএক্স। তো বলো তো খুব কি কঠিন কাজ? সো পি টু দি পাওয়ার এন সমান বি মাইনাস ডিএক্স ডিভাইডেড বাই সি এক্স মাইনাস এ। এখন তুমি যদি 9-10 পাস করে থাকো তাহলে অবশ্যই এটা পারার কথা যে পি সমান তাহলে কি হবে, এখানে যা আছে তার টু দি পাওয়ার 1/n। এখন পি এর আসল চেহারা সামনে নিয়ে আসো, এই যে পি এর আসল চেহারা হচ্ছে এফ ইনভার্স এক্স। তো বলবা এখন অতএব এফ ইনভার্স এক্স সমান বি মাইনাস ডিএক্স ডিভাইডেড বাই সি এক্স মাইনাস এ টু দি পাওয়ার 1/n। ডান। আশা করি বুঝতে পারছো। সো আমি র্যান্ডমলি প্রবলেম খুঁজে বের করছি বই থেকে, অসীম কুমার শাহসের বইয়ে কোনা দিয়েছিল এটা। আশা করি অ্যাপ্রোচটা বুঝতে পারছো। তো এইটুকুই জেনে যাও, এর বেশি, খুব বেশি মুখস্থ তোমার খুব একটা বেশি কাজে লাগবে না এই সময়ের মধ্যে। সো এটা আরেকটা টাইপ ইনভার্স ফাংশনের। এখানে তোমাকে ফাংশন দিয়ে দেবে এবং একটা ইনভার্স ফাংশন বলে কোনো একটা ভ্যালুর জন্য ইনভার্স ফাংশনটা বের করতে বলবে। তো কাহিনী আসলে কি, দেখো এখানে বলছে কি ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার হলে পরীক্ষায় যে কোনো একটা আসবে, এফ ইনভার্স 9 কত, এফ ইনভার্স -16 কত, এফ ইনভার্স 36 কত, এফ ইনভার্স এটা একটা ইন্টারভাল 4 থেকে শুরু করে 25 পর্যন্ত, সেটা কত। সো ইনভার্স ফাংশনের মেইন কনসেপ্টটা কি, আমরা মেইন ফাংশনে যা করি ইনভার্স ফাংশনে ঠিক তার উল্টা। অর্থাৎ এখানে দেখো মেইন ফাংশনে আমরা কি করতেছি, একটা সংখ্যা আমরা ইনপুট দিব, আমরা তার বর্গ বের করব। ইনভার্স ফাংশনে তাহলে কি হবে, আমরা ইনভার্স ফাংশনে ইনপুট হিসেবে দেবে আউটপুট, আউটপুট হিসেবে পাবো ইনপুট। সোজা বাংলায় কাহিনী কি, এখানে মূলত এফ ইনভার্স 9 দিয়ে প্রশ্ন করা হচ্ছে কার আউটপুট 9 আসবে। তার মানে হচ্ছে তুমি সিম্পলি যেটা করবা, তুমি এখানে যে আছে, এই যে আমি তোমাদেরকে যদি ভেঙে বোঝাই, আমি বললাম এখানে যে আছে এই যে এক্স স্কোয়ার না, এক্স স্কোয়ার সমান 9 ধরে এক্স এর যে মানটা, সেটাই হচ্ছে এটার উত্তর। কারণ কি, এখানে এটা মূলত বোঝাচ্ছে যে এক্স এর মান কত বসালে কোন সংখ্যার বর্গ 9 আসে। এটা মূলত কি বোঝাচ্ছে, এটা মূলত বের করতে চাচ্ছে কোন সংখ্যার বর্গ -16 আসে। এটা মূলত বোঝাতে যাচ্ছে কোন সংখ্যার বর্গ 36 আসে। এটা মূলত বোঝাচ্ছে কোন সংখ্যাগুলার বর্গ 4 থেকে 25-এর মধ্যে কিছু মানে আসে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো যে মেইন ফাংশন বলতেছে ইনপুট দিব, বর্গ বেরোবে। আর ইনভার্স ফাংশন বলতেছে আমরা তোমাকে বর্গ দিয়ে দিলাম, তুমি কার বর্গ সে সেটা খুঁজে বের করো। তো সিম্পল কথা, ব্যাপারটা আসলে কি, ব্যাপারটা হচ্ছে তুমি জাস্ট বলবা এক্স স্কোয়ার সমান 9। তুমি কি আউটপুটটা লিখে ফেলছো না, তোমার কাজটা হচ্ছে ইনপুট বের করা। তো ইনভার্স ফাংশনের উদ্দেশ্যটাই তো সেই ইনপুটটা খুঁজে বের করা, যে ইনপুটের জন্য আউটপুটটা 9 আসে, তাই না? তো এক্স স্কোয়ার যদি আমি 9 বলি, এক্স সমান কি হবে, সিম্পল কথা +-3। এখন এটাকে আমরা কিভাবে লিখি, এটাকে আমরা লিখি এভাবে -3, +3। এই হচ্ছে তোমার এফ ইনভার্স 9 এর আনসার। যদি বলি এফ ইনভার্স -16 কি হবে, সিম্পল কথা, তুমি বলবা এখানে এই যে এক্স স্কোয়ার সমান -16। তো এই টাইপের যত মানে সংখ্যা দিয়ে দিয়ে যদি দেয়, যে তোমাকে এফ ইনভার্স 16, এফ ইনভার্স 9 এরকম যদি দিয়ে দেয়, তুমি সিম্পলি যেটা বলবা ফাংশন অফ এক্স সমান যা বলা আছে আর ইনভার্সে যা বলছে ওইটা দুইটাকে একসাথে করে দিবা, এবং সেখান থেকে যে এক্সট্রা বেরোবে সেটাই তোমার আনসার। দেখো এক্স স্কোয়ার সমান যদি -16 হয়, বুঝতেছো নিশ্চয়ই এটা কোনো সমাধান আসলে নাই। কেন? কারণ কোনো বাস্তব সংখ্যা এমন পসিবল না যার স্কোয়ার মাইনাস হয়। তাহলে এখানে আমরা বলবো কি, এখানে আমার আনসারটা হচ্ছে ফাঁকা সেট, অর্থাৎ এটা আসলে পসিবল না, কোনো সংখ্যারই বর্গ -16 পসিবল না। এখানে আসো, এখানে আমরা কি বলবো, এক্স স্কোয়ার সমান 36, তাহলে এক্স সমান কি আসবে, +-6, যেটাকে আমরা কিভাবে লিখতে পারি, -6 + 6, অর্থাৎ -6 আর +6 কে বর্গ করলেই কি 36 পাওয়া যায় না, এটা তো আমরা জানি। আসলে এখানে এটাকে একটু সাজাই, এটাকে আমরা একটু ভেঙে লিখবো। এটা কিন্তু মূলত 4 আর 25ও না, এটা মূলত 4 থেকে শুরু করে 25 পর্যন্ত। তা আমরা এটাকে ভেঙে লিখি,
মিনিমামটা এবং ম্যাক্সিমামটা আলাদাভাবে লিখবো। এক্স স্কোয়ার সমান 4, তা আমি এখানে বলবো এক্স এর মান কত, +-4। আর ওইদিকে এক্স স্কোয়ার সমান কত, 25, তাহলে এক্স সমান আমরা কি বলবো, +-5। বাট এটাকে ইন্টারভাল না, তো খেয়াল করো আমি যদি প্লাস নিয়ে কথা বলি তাহলে আনসারটা কি আসবে, +4 থেকে শুরু করে আমাদের আনসারটা 5 পর্যন্ত আসবে। তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি, 4 থেকে এই যে এক্স, +-4 লিখছি কেন, +-2 হবে না, +-2 হবে এখানে। অর্থাৎ সিম্পল কথা যে ইনপুট হিসেবে কি দিলে আউটপুট 4 আসে, মানে কোন সংখ্যাগুলোর আউটপুট বা কোন সংখ্যাগুলোর বর্গ 4, +-2 এর, তাই না? আর কোন সংখ্যাগুলোর বর্গ 25, +-5 এর, তাই না? তো আমাদের এটাকে তো ইন্টারভাল আকারে দিছে না, তাই আমি বলবো 4 থেকে 25 পর্যন্ত সকল সংখ্যার জন্য তো কাজটা করতে হবে, তাই তো? So আমি এটাকে বলবো 2 থেকে 5 পর্যন্ত, এগুলোর জন্য আমরা 4 থেকে 25 পাবো। আবার অন্যদিকে -2 থেকে, এটা কিন্তু উল্টাভাবে এইভাবে লিখতে হবে, -5 থেকে -2 পর্যন্ত, এদের জন্য আমরা 4 আর 25 পাবো। মানে ব্যাপারটা সিম্পলি এটাই, যে তোমার দুইটা সাইডে তোমার কাজ করতে হবে। তুমি বলবা যে এখানে তো 0 আছে, 1, 2, 2 থেকে 5, এই যে 2 থেকে শুরু করে 5 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলোর বর্গ 4 থেকে 25 পর্যন্ত আসবে। আবার ওইদিকে -2 থেকে ওইদিকে -5, তাই না? তো -5 থেকে -2 পর্যন্ত সংখ্যাগুলো নিলেও কিন্তু তুমি ঘুরে ফিরে ওই 4 থেকে 25 পাবা। তো এটা সিম্পলি জাস্ট তুমি যেটা করবা, এখানে ফাংশন অফ এক্স সমান তোমাকে যা বলা আছে সেটা লিখবা, আর এই পাশে তোমাকে যা বলছে সেটা তুমি লিখে ফেলবা। এই যেটা আমাদের, আমি এখানে সেম কাজই করছি। ওকে, আমি আবার যদি সামারিটা দেই, সামারিটা হচ্ছে এটাই যে মেইন ফাংশন যা করে ইনভার্স ফাংশন তার উল্টা কাজ করে। মেইন ফাংশন আমরা কি করি, এই যে এইখানে মেইন ফাংশন আমরা কি করি, ইনপুট দিই একটা সংখ্যা, আউটপুট আসে বর্গ। এখানে ইনভার্স ফাংশনে কি করতেছি আমরা, আউটপুটটা মানে ব্যাপারটা এইভাবে চিন্তা করবে, আমরা আউটপুটটা আমরা দিয়ে দিছি, তুমি ইনপুটটা খুঁজে বের করবে। অর্থাৎ তোমাকে আমি বর্গ দিয়ে দিছি, অর্থাৎ মেইন ফাংশনে আমরা যা করি আউট ইনভার্স ফাংশনে আমরা তা দিয়ে দিই। যেমন ধর এখানে 9 দিছি, মানে কি তোমাকে বর্গ দিয়ে দিছি, তুমি খুঁজে বের করবে কার বর্গ 9। সিম্পল ব্যাপার, এক্স স্কোয়ার সমান 9, এক্স স্কোয়ার সমান -16, এক্স স্কোয়ার সমান 36, এক্স স্কোয়ার সমান 4 to 25 বসাও, যা আসবে তাই তোমার ইনভার্স ফাংশনের আনসার। আসো এটা সলভ করি, আর একটু ক্লিয়ার হবে। তো এখানে বলা হচ্ছে ফাংশন অফ এক্স, এক্স এর এমন একটা ফাংশন যেখানে আমরা ইনপুট হিসেবে এক্স দিলে সেটাকে বর্গ করে তার থেকে 7 বাদ দিয়ে যা হয় তা আমরা বের করি। তো বলছে f−2 কত। f−2 কত, এই কথার মানে হচ্ছে এক্স এর মান কত দিলে আউটপুটটা 2 আসে এই ফাংশনে। f−2 মানে হচ্ছে তোমাকে আমি আউটপুটটা দিয়ে দিছি, মানে এই পার্সপেক্টিভের আউটপুটটা তোমাকে আমি এখানে দিয়ে দিছি। অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে এক্স এর মান কত বসালে বা এক্স এর মান কত হলে আউটপুটটা 2 আসে। তা আমি বলবো এখানে কি, x² - 7 সমান 2। দেখো আবার সেম কথা, ফাংশন অফ এক্স সমান যা দেয়া আছে সেটা, আর ইনভার্স ফাংশনের ভিতরে যা দেয়া আছে সেটা আমরা লিখে ফেলবো একবারে। তাই আমি বলবো এখন তাহলে কি, x² সমান কত, 7, 2, 9, তাহলে x সমান কত, +-3। এই তো তোমার আনসার। তাহলে তুমি বলবা এটা সমান কত, দাগাবা হচ্ছে -3, +3। এটা কিন্তু -3 এবং +3, তাই না? এটাতে আসো, ফাংশন অফ এক্স সমান x² + 1, f−5 সমান কত। অর্থাৎ এখানে তোমাকে প্রশ্ন করা হচ্ছে এক্স এর মান কত বসালে আনসারটা -5 আসে। তো তুমি বলবা ওকে, x² + 1 সমান -5। তো আমি কি বলবো এখানে, x² সমান -5 - 1 -6। তাই বুঝতেই পারছো এটা এটা একটা অসম্ভব সমাধান, কারণ কোনো বাস্তব সংখ্যার বর্গই -6 হতে পারে না। তো এখানে আমরা বলবো এটা হচ্ছে ফাঁকা সেট, অথবা এটাকে আমরা লিখবো এভাবে। আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি, ঠিক আছে? এখন যদি এখানে আসি, ফাংশন অফ এক্স সমান x² - 1, f−8 to +8 কি, এখানে বোঝাচ্ছে প্রশ্নটার মধ্যে যে এক্স এর ভ্যালু কত বসালে আউটপুট -8 আসে, টিল -8 থেকে শুরু করে +8 পর্যন্ত। তো আমি -8 থেকে শুরু করে সকল পজিটিভ সংখ্যা একদম, মানে -8 থেকে -8, -7, -6 এভাবে করে করে, পূর্ণ সংখ্যা তো না, সকল বাস্তব সংখ্যা, -8 এর পরে -7.9ও আসবে, সবাই আসবে। তো -8, আমরা দুই টার্মিনালটা দেখবো, বাকিটা বোঝার চেষ্টা করব। তাহলে আমার এখানে যদি জাস্ট -8 নিয়ে কথা বলি, প্রশ্নটা হচ্ছে এটা যে এক্স এর কোন মানের জন্য এখান থেকে -8 আসে। তো সিম্পল কথা, তুমি এখানে বলবা x² - 8 সমান -8 বসায় দেখি। তুমি নিজেই দেখো, x² - 1 সমান -8 বসালে এখানে কিন্তু আসে -8 + 1 -7। তো এটা কিন্তু আহ, সমাধানযোগ্য না। তুমি বলবা তাইলে f−8 পসিবল না।
সিমিলারলি তুমি চিন্তা করতে পারো, আশা করি এক্স ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান তুমি যদি -7 বসাই, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি আমি -6 বসাই, এগুলো কোনোটারই কিন্তু বাস্তব পসিবল আনসার নাই। এফ ইনভার্স -8, -7, -6, -5, -4, এগুলো একটাও পসিবল না। তাই আমি বলবো এখানে এফ ইনভার্স -8, এটা একটা ফাঁকা সেট, নাই। এফ ইনভার্স -7, তোমরা নিজেরাই বুঝতেছো আশা করি কাহিনী কেন আমি এইভাবে বলতেছি। এফ ইনভার্স -6 পসিবল না। এফ ইনভার্স মাইনাস, কারণ কোনো সংখ্যাই এমন নয় যাকে বর্গ করে এক বিয়োগ করলে -7 আসে। এটাও পসিবল, -7 তো লিখছি, বললাম এখানে -5, পসিবল না। এফ ইনভার্স এইভাবে করে করে আমরা যাব একদম শেষ পর্যন্ত যাই। দেখো, আমি যদি বলি এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান -1, বাকিগুলো তো পসিবল আমরা বুঝতেছি। মানে -8 থেকে শুরু করে +8 পর্যন্ত তো আমি -1ই গেলাম। -1 গেলে কি হবে একটু খেয়াল করো, এখান থেকে লেখা যায় এক্স স্কোয়ার সমান 0, তাই না? -1 এখানে এই পাশে আসলে +1 হবে 0, তো এটা কিন্তু পসিবল কেস। অর্থাৎ এফ ইনভার্স ওয়ান, এফ ইনভার্স -1 কিন্তু একটা পসিবল আছে। অর্থাৎ এখানে আমি যদি আলাদাভাবে বলি, এফ ইনভার্স -1 কেন পসিবল? কারণ এখানে উদ্দেশ্য তো এটাই যে ইনপুট হিসেবে এক্স এর মান কত দিলে আউটপুট হিসেবে -1 আসে। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান আমি -1 বসালাম, এক্স এর মান আমি কি পাচ্ছি? 0। অর্থাৎ আমি যদি ইনপুট হিসেবে 0 দিই, আমি আউটপুট হিসেবে -1 পাবো। তার মানে এটা একটা পসিবল কেস। তাহলে আমি বলবো এফ ইনভার্স -1, আনসার কত আসতেছে আমাদের? 0। ঠিক আছে, এটা 0 আসতেছে। তাহলে পরবর্তীগুলোর জন্য অবশ্যই বাস্তব মান আসবে, আসা শুরু করবে। তাহলে আমি যদি বলি -1 এর পরে কি আছে? 0। তাহলে এক্স স্কোয়ার -1 সমান 0, এক্স স্কোয়ার সমান 1, তাহলে এক্স সমান কত আসলো? +-1। এইভাবে এখন চলতে থাকবে। তাহলে আমি যদি এক্স এর মান 1 বসাই, কি আসবে? 1 -1 0, -1 বসালে 1 -1 0, তাহলে এগুলো কিন্তু পসিবল আনসার। তো এফ ইনভার্স 0 হচ্ছে আনসার কত? এটার জন্য আমি পাচ্ছি -1, -1, +1। আমি যদি বলি তাহলে অনুরূপভাবে এফ ইনভার্স 1 কত, এইভাবে আমরা আগাইতে থাকবো। তাহলে এখানে যদি আমি 1 বসাই, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আমি যদি 1 বসাই এখান থেকে, তাহলে কত আসবে? এক্স স্কোয়ার -1 যদি 1 বসাই, তাহলে এক্স স্কোয়ার সমান কত আসবে? 2। এক্স কি আসবে? এখন আসবে +-√2। আমি আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কিরকম। সো এখন শেষ পর্যন্ত যাই। আমি বললাম এক্স স্কোয়ার -1 সমান 8 না? এই যে আলাদাভাবে তো 8 নিয়েই প্রশ্ন করেছে শেষ পর্যন্ত। এফ ইনভার্স 8 মানে কি? এক্স এর ভ্যালু কত হইলে আউটপুটটা 8 আসে, তাই আমি বলবো এক্স স্কোয়ার -1 সমান 8। তাহলে এক্স স্কোয়ার সমান কত? 9। তাহলে এক্স সমান কত? +-3। ওকে, আশা করি বুঝতে পারছো। তো +-3 মানে কি? আমি যদি 3 বসাই এখানে, আনসার আসতেছে 8, -3 বসাই আনসার আসতেছে 8। তো এই যে একদম লাস্টের আনসার কি? +-3। ওকে, তাহলে +-3 হচ্ছে এফ ইনভার্স এর আনসার। তো আমি আশা করি ইনভার্স ফাংশন নিয়ে যে কথাগুলো বললাম আশা করি বুঝতে পারছি। কিছুটা হয়তো কনফিউজিং লাগছে, মেইন কনসেপ্ট হচ্ছে তোমার এটাই, এফ ফাংশন অফ এক্স যা বলা থাকবে, আর এই পাশে এফ ইনভার্স যা বের করতে বলবে, ফাংশন অফ এক্স এর পরের যে অংশটা আর এফ ইনভার্স যা বের করতে বলবে, সে দুইটা সমান করে দিবা। তারপর এক্সট্রা বের করবে, সেটাই তোমার ইনভার্সের আনসার। ওকে, তো আমি আশা করি এর বেশি আর বেশি দেখানোর দরকার নাই। এইটুকু বুঝছো, যেটুকু বুঝছো সেটুকুই এনাফ। এর বেশি আসলে আম, গ্যাঞ্জামে যাওয়ার দরকার নেই। এখন তোমরা যেটা করবা, প্রশ্ন ব্যাংক খুলবা বিভিন্ন ভার্সিটির, সেগুলো থেকে ফাংশনের টুকটাক যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখতে থাকো। আশা করি ম্যানেজ করতে পারবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।